আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে যে যেখানে বসে আজকে এই সেশনে অংশগ্রহণ করছেন, সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা আমাদের কোর্সের বিভিন্ন নির্দেশনামূলক ক্লাসগুলো YouTube এ নিয়মিত শেয়ার করে থাকি। তারই অংশ হিসেবে বর্তমানে অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্স শুধুমাত্র গাইডলাইনমূলক সেশনগুলো আমি এখানে আপনাদের জন্য শেয়ার করছি। একদম বিস্তারিত ম্যাথ করানোর অংশের সেশনগুলো হয়তো এখানে শেয়ার করা হচ্ছে না। তবে গাইডলাইন অংশগুলো এইজন্য শেয়ার করা হচ্ছে, যারা বাসায় প্রস্তুতি নিচ্ছেন তারা যেন দিক নির্দেশনামূলক কথাগুলো এখান থেকে জানতে পারেন। কি ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসে, কি ধরনের ম্যাথগুলো আপনার করা উচিত, সেই ব্যাপারে যেন আপনি একটি ধারণা পেতে পারেন। চলুন ক্লাসের শুরুতেই ৩টি চেকলিস্ট দেখে নেওয়া যাক, যেটা আপনাদের জন্য সবসময় কাজে লাগতে পারে। নাম্বার 1, আপনারা যারা ইউটিউব কিংবা ফেসবুকে এই ক্লাসটি দেখছেন, তারা যদি এখনো স্ক্রিনে দেখানো এই ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই জয়েন করে ফেলুন। তাহলে এই ধরনের দিক নির্দেশনামূলক ক্লাসগুলো নিয়মিত আপনার প্রোফাইলে আপডেট পাবেন। গ্রুপের নাম আইবিএ এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, এবং আপনি সঠিক গ্রুপে আছেন সেটা বোঝার জন্য আপনি গ্রুপে ঠিক উপরে গ্রুপ বাই এমডি মাহমুদ এই জিনিসটা চেক করে নেবেন। তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনি সঠিক গ্রুপে আছেন, কারণ একই নামে ফেসবুকে অনেক ধরনের গ্রুপ থাকতে পারে। নাম্বার 2, আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে ভিডিও সেকশনে গেলেই এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি সঠিক চ্যানেলে আছেন। নাম্বার 3, আপনারা যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কানেক্টেড থাকতে চান, তারা ফেসবুকে আমার প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন। সুতরাং আমার প্রোফাইলে দেয়া বিভিন্ন আপডেটগুলো আপনি সহজেই জানতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের পড়াশোনা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই চ্যাপ্টারটা অনেক বড় হবে, সো আমরা কয়েকটা ভেঙে ভেঙে করব, বিকজ এই অঙ্কগুলো সহজ। আমরা যদি একটু ছোট ছোট করে ভেঙে ভেঙে করি, তাহলে আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। এবং এই জায়গাগুলোর থেকে পরীক্ষায় রেগুলার অঙ্ক আসে। আপনারা এখন এগুলা ক্লাস 6 থেকে 10 এর বইয়ে যেভাবে করে এসছেন, ঠিক সেভাবেই করবেন। আপনাকে নতুন করে কোনো কিছু শিখতে হবে না, ঠিক সেভাবেই করবেন। আমি আপনার সাথে শুধু নতুন করে পরিচয় করাই দিব কিছু নতুন ধরনের প্রশ্ন, বাট সেগুলো সেই পুরোনো একই কনসেপ্ট ব্যবহার করেই করতে পারবেন। নতুন করে কিচ্ছু করতে হবে না। আবারও বলি, আপনারা একটা ভুল করেন, সেটা কি? সেটা হচ্ছে এই বইয়ের সলিউশন দেখে বোঝার চেষ্টা করেন। আরে ভাই, এখানে তো আপনাকে বারবার বলতেছে, এই বই কি আপনাকে আমি সলিউশন দেখার জন্য দিছি? একটা কথা আমি অনেকবার বলছি, এই বইয়ে একই অঙ্ক দুই জায়গায় দুই ভাবে করে। মনে করেন এখানে 2 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্ক সিমিলার অঙ্ক, ওটা 2 নম্বর অঙ্ক করে এক নিয়মে, 3 নম্বর অঙ্ক করে আর এক নিয়মে। কেন? কেন আপনাকে সবগুলা টাইপ দেখায়? সবগুলা টাইপের আপনার তো সবগুলো টাইপ জানার দরকার নেই। আপনি যেভাবে শিখছেন সেভাবে করে করবেন। আপনারা এগুলো সলিউশন দেখে কমেন্ট করেন এটা বুঝিনি, আমি দেখলেই বুঝতেছি আপনি সলিউশন বুঝেন। একজন একটা অঙ্ক দিচ্ছে, সেখানে প্রশ্নটা ছিল এরকম: 10 15 20 25 সামথিং এর গড় কত? সলিউশন দেখে সে বুঝে না, সে লিখছে বুঝিনি। কেন আপনি 10 15 20 25 এর গড় বের করতে পারেন না? আপনি গড় বের করতে বলে এই প্রবলেম কেন দিচ্ছেন? এটা আপনি সলিউশন, মানে সলিউশন দেখে বুঝেননি। আচ্ছা, এবার আসে সলিউশন দেখে যেটা বুঝেন। সলিউশন দেখে তাদের বোঝার কথাও না, কারণ সলিউশনটা ক্লিয়ারলি একটা থিওরি হুবহু তুলে দিচ্ছে। কারণ সে তো থিওরি পড়ে আসে না। আমি যখন তাকে বারবার বলছি থিওরি পড়েন থিওরি পড়েন, মানে আমি পড়াইছি তো থিওরি। আমি তো একটা চ্যাপ্টারে শুধু থিওরি ভালো মতো পড়াই, বেসিক যেটাকে বেসিক বলি। সে বেসিক তো পড়ে আসে না। সে কি করছে? সে আমার ক্লাস ফলো করে না, সে টেনে টেনে দেখছে, আমি ড্যাম শিওর। দেন সে ডিরেক্ট চলে গেছে অঙ্ক দেখতে। অঙ্ক দেখতে গিয়ে সলিউশন বুঝে না। অঙ্ক দেখতে গিয়ে সে সলিউশন বুঝে না। সলিউশন বুঝবে কেমনে? আবারও বলতেছি, এই বই তো সলিউশন শেখার বই না। এই বই থিওরি শেখার বই। থিওরি গুলা থিওরির সাথে রিলেভেন্ট উদাহরণ দেওয়া আছে, সেটা থেকে বোঝার বই। আর প্রশ্ন শেখার বই, কিন্তু সলিউশন শেখার বই না রে বাবা। ঠিক আছে? তো আবার বলতেছি, এর আগ পর্যন্ত যতগুলো লেকচার হয়েছে এই বই থেকে, থিওরি গুলা ভালো মতো পড়েন। থিওরির উদাহরণ যেগুলো দেয়া থিওরির সাথে, থিওরিটা বোঝানোর জন্য সেটা ভালো মতো পড়েন। তাহলে আপনি এই ক্যাট বইটার থেকে উপকৃত হবেন। আদারওয়াইজ এই ছোটবেলার মতো বিভিন্ন জায়গায় এখানে সলিউশন মুখস্থ করতেছেন। এই বই থেকে অঙ্ক কোনোটা কমন করবে না, একটা সিঙ্গেল অঙ্ক এই বই থেকে কমন করবে না। বাট এই বই যে ভালো মতো পড়বেন, তার পরীক্ষার হলে সব কমন করবে। এই বইয়ের কি করবেন? এই বই থেকে প্রশ্ন দেখা শিখবে।
এই বই থেকে থিওরি দেখা শিখবেন। এই বইয়ের যত শর্টকাট সব এই বইয়ের থিওরির মধ্যেই লুকায় আছে। আপনি যে অঙ্কটা বুঝেন নাই, ব্যাখ্যা, সেই গড় বের করা, এভারেজ বের করা বুঝেন না, কারণ আপনি থিওরিটা পড়েন। ওইটা সিম্পল একটা থিওরি প্রয়োগ ছিল। যে থিওরিটায় বলা ছিল যে কতগুলো সংখ্যা থেকে যেটা কমন অংশ বাদ দেয়া হয়, বাদ দেওয়ার পরে যে জিনিসগুলো আসে সেগুলোর গড় করার পরে ওই বাদ দেওয়া অংশটা গড়ের সাথে যোগ করে দিলেই গড় হয়ে গেল। অথবা ওই যে জিনিসটা ছিল সেটা বলছিল যে যে কোনো একটা জিনিস আমরা গড় ধরি, সেই গড়ের ছোট অংশ সংখ্যাগুলোর সাথে গড়ের যে পার্থক্য আর বড় সংখ্যাগুলোর সাথে গড়ের পার্থক্য, এই দুটো সমান। তো আপনি থিওরিটা ভালো মতো দেখে আসেন, ঠিক আছে? যাই হোক, আমি শুরু করতেছি। না বুঝলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই। বাট আপনার কমেন্টে যদি এটা লেখা থাকতো যে ভাইয়া এটা তো নর্মালি গড় বের করতে পারছি, কিন্তু এখানে একটু শর্টকাটে যেভাবে শিখাইছে সেটা তো বুঝতে পারি নাই, দ্যাট ক্যান বি। এনিওয়েজ, আমি আপনাকে জিজ্ঞেস করবো, ওই অঙ্কটা না বুঝতে পারলে আপনি থিওরিটা ভালো মতো দেখেন, এটা হচ্ছে আমার কথা। আদারওয়াইজ আমি তো বুঝাই দিবি, আপনি যদি কমেন্ট করছেন বুঝেন না, আমি তো ডেফিনেটলি বুঝাই দিব। হ্যাঁ, সমস্যা নেই। এই এতক্ষণ ভূমিকা গুলো বললাম, আবার টাইম এন্ড ওয়ার্কে গিয়ে কেউ সলিউশন দেখে অঙ্ক করা শুরু করেন না। এই অঙ্কগুলো অলরেডি আপনি ক্লাস 6 to 10 এর বই শিখে আসছেন। এই চ্যাপ্টারে একটাও নতুন থিওরি নাই। ওকে, চলুন শুরু করা যাক। হ্যাঁ, দেখেন প্রথম লাইনটা খেয়াল করেন, একদম প্রথম লাইনটা খেয়াল করেন। This chapter is one of the easiest chapters for the students. Even an average student can perform better than that in other chapters. এই লাইনটা একটু খেয়াল করেন, ইংলিশ গ্রামারে গেলে এই লাইনটা পড়াবো। বলছি না সব জায়গায় ইংলিশ লিখবো। Even an average student can perform better than that in other chapters. এই লাইনটা কম্পারিজনে গেলে, এই লাইনটা কম্পারিজনে গেলে, কম্পারিজন চ্যাপ্টার ইংলিশে আমরা শিখবো done that in other chapters। এই অংশ done that in other chapters একটু ইংলিশটা শিখে ফেলে এই ফাঁকে। Even an average student can perform better than in other chapters, এটা হইলে ভুল হইতো। than in other chapters এটা ভুল হইতো, ঠিক আছে? এখানে আসলে that in other chapters মানে কম্পারিজন করতে হবে। আমরা যদি done other chapters দিয়ে দিতাম তাহলে পারফরমেন্সকে কম্পেয়ার করা হয়ে যেত আদার চ্যাপ্টার্স এর সাথে, সেটা হবে না। এই চ্যাপ্টারের পারফরমেন্সকে কম্পেয়ার করতে হবে আদার চ্যাপ্টারের পারফরমেন্সের সাথে, ঠিক আছে? ঘটনাক্রমে একটু ইংলিশ শিখে ফেলতেছে। এই চ্যাপ্টারের পারফরমেন্সকে কম্পেয়ার করতে হবে আদার চ্যাপ্টারের পারফরমেন্সের সাথে। এই জন্য এই দ্যাট রেফার করে পারফরমেন্স, দেন দ্যাট ইন আদার চ্যাপ্টার্স। ওকে, দেখেন there is basically one concept involved in this chapter, concept of efficiency. আমরা একদিন ছোটবেলায় যাবে শিখেছি ঐকিক নিয়মে করতাম, এই চ্যাপ্টারে ঐকিক নিয়মটাকে আমরা বলবো ইফিসিয়েন্সি। এখানে মনে করেন একটা লোক 30 দিনে করতে পারে এক অংশ মানে পূর্ণ কাজ, তাহলে একদিনে করতে পারে কত অংশ? 1/30। এটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি, বুঝছেন? এটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। এই একটা কনসেপ্ট থেকে আমরা অঙ্কটা করব। তাতে কি হবে জানেন, ক্লাস 6 থেকে 10 এর বই যেভাবে করে আসছি সেইভাবেই করব, জাস্ট একটু শর্টকাটে করা শিখবো, জাস্ট একটু ছোট হবে, আর কিছু না। জাস্ট একটু শর্টকাট হবে, অঙ্কগুলি একটু ছোট হবে, বাট নতুন কোনো কনসেপ্ট কিন্তু নাই, মাথায় রাখেন। হ্যাঁ, নতুন কোনো কনসেপ্ট কিন্তু নাই। ওকে, চলুন এবার আরেকটু দেখানো যায় কনসেপ্ট অফ এফিসিয়েন্সিটা কি জিনিস। এই বাকি কথাবার্তাগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনারা কিন্তু এই বইয়ের আবার বলি থিওরি বলতে আপনারা কি বুঝেন? এই যে লাইনগুলো আছে না, ক্লাস 6 থেকে 10 এর বইয়ে যেভাবে পড়ছেন, এই যে লাইনগুলো মনে করেন, হ্যাঁ, এগুলোই থিওরি। এই লাইনগুলা একদম খুঁটায় খুঁটায় রিডিং করবেন, ঠিক আছে? এটাই আপনার কাজ। এফিসিয়েন্সির কনসেপ্টটা কি খেয়াল করেন, আপনারা লেখাগুলো পড়েন, আমি একবারে ডিরেক্টলি
আর জিনিসগুলো বোঝার জন্য ওখানে চলে যাচ্ছে, আপনারা আরো ভালো বোঝার জন্য ভিতরে লেখাগুলো পড়বেন। If a person can complete 1 by n work in 1 day, then he can complete the whole work in n days. উল্টাটা চিন্তা করতে পারেন, আমি মাত্র আপনাকে যেটা বললাম, হ্যাঁ, যে n দিনে করতে পারে পুরো কাজ, মানে এক অংশ, তাহলে একদিনে করতে পারে 1/n অংশ, তাই না, 1/n ওয়ার্ক ইন 1 ডে। এই 1/n টাকে আমরা বলতেছি তার ইফিসিয়েন্সি। ওকে, দেখেন নাও, এই আগের লাইনটা, ইফ এ পার্সন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন n days, then his 1 day's work is 1/n, and this 1 day's work in terms of percentage is called efficiency। ঠিক আছে, এটাই এফিসিয়েন্সি, বাকি সব সহজ। ঠিক আছে, চলুন এবার আমরা একটু দেখি আসলে পার্সেন্টেজ এফিসিয়েন্সি বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, দেখেন এখানে ইটস ভেরি সিম্পল থিং। ঠিক আছে, ইটস এ ভেরি সিম্পল থিং, এই তিনটা লাইন চিন্তা করবেন। এ পার্সন ক্যান কমপ্লিট হিজ ওয়ার্ক ইন n days, then his 1 day's work, মানে এই লাইনটাকে আপনি উইকিট নেমে লেখেন, n দিনে করতে পারে এক অংশ, একদিনে করতে পারে 1/n অংশ, 100 দিনে করতে পারে 1/n ইন্টু 100। তার মানে পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে ওই মানুষটা 100 দিনে ওই কাজটা কয়বার করতে পারে। আপনি এই লাইনটা এখানে পজ করে খাতায় লিখে রাখছেন। পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে হচ্ছে ওই কাজটা 100 দিনে কতবার করতে পারে, দ্যাট ইজ পার্সেন্টেজ এফিসিয়েন্সি। ক্লিয়ার? n দিনে করতে পারে একবার, মানে একদিনে করতে পারে 1/n বার, 100 দিনে করতে পারে 1/n ইন্টু 100 বার, এরকম। একদিনে করতে পারে এক অংশ, সরি n দিনে করতে পারে এক অংশ, একদিনে করতে পারে 1/n অংশ, 100 দিনে করতে পারে 1/n ইন্টু 100 অংশ। আমরা যে এক অংশ মানেই বলি যে পুরো কাজটাকে একটা এক অংশ বলি, তাই না, যে এক। এখন দেখেন ভাই, এই যে টেবিলটা এখানে বলা আছে, এটা সহজ কিছুই না। ওই কাজটা করতে তার যতদিন সময় লাগে একবার করতে, 100 দিয়ে সেটাকে ভাগ, 100কে সেটা দিয়ে ভাগ করলেই পার্সেন্টেজ এফিসিয়েন্সি পাওয়া যায়। শৈক্ষিক নিয়ম এখানে তাই শিখে আসছেন, এই যে এখানে এটা মানে কি 100/n, সেটাই। এখন আমি আপনাকে এটা একটু ম্যাথমেটিক্যালি কনসেপচুয়ালিও বুঝাই। দেখেন একটা কাজ করতে যদি একদিন লাগে, তাহলে 100 দিনে কাজটা কয়বার করতে পারে, 100 বার। ওই কাজটা করতে যদি 2 দিন লাগে, তাহলে 100 দিনে কাজটা করতে পারবে কয়বার, 50 বার। তার মানে এই 50% পার্সেন্টেজ এফিসিয়েন্সি 50%, এর মানে কি, এর মানে 100 দিনে কাজটা সে 50 বার করতে পারে। যদি আপনাকে একবার আপনি একটু উল্টা ভাবে চিন্তা করেন, খাতায় লিখে চিন্তা করেন, যদি আপনাকে পার্সেন্টেজ এফিসিয়েন্সি দেয়া থাকে 50%, আর যদি জিজ্ঞেস করে কাজটা করতে তার কয়দিন লাগে, বের করতে পারবেন? বলে দিচ্ছেন, একজন মানুষের একটা কাজ করার পার্সেন্টেজ এফিসিয়েন্সি হচ্ছে 50%, তার ওই কাজটা করতে কয়দিন লাগে? সহজ জিনিস ভাইয়া, 50 বার করতে পারে 100 দিনে। এই 50% মানে কি, 50 বার করতে পারে 100 দিনে, অথবা 100 দিনে কাজটা করতে পারে 50 বার, হোয়াট এভার আপনি যাই বলেন। তাহলে এবার আমরা বের করি, 50 বার করতে পারে 100 দিনে, একবার করতে পারে 100/50 দিনে, মানে 2 দিনে। দিস উইল বি দ্য রেজাল্ট। পার্সেন্টেজ এফিসিয়েন্সির মিনিংটা আপনি একটু শেখেন। ঠিক আছে, পার্সেন্টেজ এফিসিয়েন্সির মিনিংটা আপনি একটু শেখেন। ক্লিয়ার? আর কিছু না। এই জায়গাটা আমি ব্যাক করে আপনি একটু আবার শুনুন। এবারে আসেন, একটু বলছি, এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে, all the problems of this chapter can be solved in through two methods, the unitary method and the percentage efficiency method. Now let me tell you one thing, আপনার এই চ্যাপ্টারে কোনো অঙ্ক পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডে করবেন না, পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথড অনলি শিখবেন, করবেন না। আপনার এই চ্যাপ্টারে সব অঙ্ক করবেন ঐকিক নিয়মে, ইউনিটারি মেথডে। প্রত্যেকটা অঙ্ক, ইচ এন্ড এভরি ম্যাথ আপনি ইউনিটারি মেথডে করবেন, ঐকিক নিয়মে করবেন। ঠিক আছে, কেন জানেন? আপনি ছোটবেলায় সেই নিয়মে করে আসছেন, কয়দিন আগে ক্লাস 6 to 10 সেই নিয়মে করে আসছেন। পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডটা শুধু শিখবেন। ঠিক আছে, আর একটা কথা বলে দেবেন, আপনারা যখন আগের 6টা চ্যাপ্টার পড়ছেন, আমি যখন আপনাদেরকে 1 থেকে 6টা লেকচার করাইছি, আপনারা না এই টাইপের যে লেখাগুলো, এগুলো ভালো মতো বই থেকে পড়েন, আপনারা কি করছেন,
আমার লেকচারটা শুনে সোজা ম্যাথ করতে চলে গেছেন, ম্যাথ করতে গিয়ে তো সলিউশন বুঝেন না, তখন আপনি গ্রুপে কমেন্ট করতেছেন, আর যেটা সলিউশন বুঝছেন সেটা সলিউশন দেখে করছেন। আই এম রিমাইন্ডিং ইউ ওয়ান্স अगेन, আমি এই বইয়ের সলিউশন দেখার জন্য আপনাকে এই বই পড়াইনি, আমি এই বই পড়াইছি আপনাকে দুইটা কারণে। এক, এই বইয়ের থিওরি গুলো পড়ার জন্য, এবং থিওরির সাথে রিলেভেন্ট যে এক্সাম্পল গুলো থিওরি নিচে নিচে লেখা সেগুলো পড়ে থিওরি গুলো ক্লিয়ার হওয়ার জন্য। নাম্বার দুই, এই বইয়ের এক্সাম্পল ম্যাথ গুলো থেকে প্রশ্ন বোঝার জন্য, যে প্রশ্ন কি কি হইতে পারে, দ্যাটস ইট। তো আপনারা যখন এই চ্যাপ্টারটা পড়তেছেন, আল্লাহর রাস্তে প্রত্যেক লাইন রিডিং করবেন, রিডিং করে করে বোঝার চেষ্টা করবেন যে তারা কি বলতে চাচ্ছে, তারা কি বোঝাচ্ছে থিওরি। এই বইয়ের থিওরি মানে এই বইটা দেখেন, থিওরিটা করার পরে নিচে একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা কেন দিচ্ছে? অঙ্ক হিসেবে না, এই এক্সাম্পলটা দিচ্ছে এই থিওরিটা বোঝার জন্য। সো চলেন আমরা একটা এই অঙ্কটা দেখি, যে দুইটা মেথডে যে করতে বলছে, ইউনিটারি মেথড আর পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথড। তো ইউনিটারি মেথডে একটা অঙ্ক করি। দেখেন বলছে A can do this job in 12 days, B can do the same job in 6 days. How many days working together they can complete the job? তো ভাই আপনি কি এই অঙ্ক ক্লাস 6 এ করে আসেন নাই? ক্লাস 6 টু 10 এর বইয়ে করে আসছেন। কিভাবে করে আসছেন? এই যেভাবে উইকলি নেমে করে আসছেন, স্ক্রিনে যেভাবে এখন দেখানো আছে। এ একদিনে করতে পারে 1/12 অংশ, বি একদিনে করতে পারে 1/6 অংশ। তাহলে দুজন মিলে একদিনে করতে পারে 1/12 প্লাস 1/6, সামারি করলে আসে 1/4 অংশ, সিম্পলিফাই করলে। তো এটা রেজাল্ট হচ্ছে তাহলে 4 ডেজ। বুঝতেই পারতেছেন যে 1/4 অংশ করতে পারে একদিনে, তাহলে এক অংশ করতে পারে 1/1/4, 1/1/4। উইকিট নেমে অ্যাপ্লাই করেন, এই অঙ্কটা আপনি উইকিট নেমে করেন, নিজে করেন। এই অঙ্ক করার জন্য আপনার এই বইয়ের সলিউশন দেখার দরকার নেই। এই যে এই অঙ্কটুকু করার জন্য আপনি নিজে একদম হাতে লিখে লাইন বাই লাইন করেন। এবার একটু শুনেন, এই যে হাতে লিখে লাইন বাই লাইন করছেন, এবার একটা কাজ করেন তো, এই অঙ্কটাই এই হাতে লেখা এত কিছু না লিখে শুধু অঙ্কের অংশটুকু, মানে 1/12 1/6 মানে ডিজিটের অংশটুকু লিখে অঙ্কটা করা, দেখেন তো দ্রুত করতে পারেন কিনা। মানে আমি বলবো, যখন আপনি এইসব অঙ্কে এক্সপার্ট হয়ে যাবেন, ডিরেক্টলি আপনি অঙ্কটা এই লাইন থেকে শুরু করতে পারেন, যে এ আর বি একদিনে করতে পারে, এই পর্যন্ত আপনার ডিরেক্টলি একবারে লিখতে পারার কথা, তাই না? এর পরের লাইন আপনি যখন এটা বের করে ফেলছেন, তখন আপনি জানেন যে দুইজনের যদি 1/4 একদিনে যদি 1/4 অংশ করতে পারে, তাহলে পুরো কাজটা করতে 4 ডেজ লাগবে, এটা উল্টাই দিলেই হবে। এইটা আপনি কি মুখে মুখে যখন বের করতে পারেন, তখন আপনি বুঝবেন আপনি উইকিট নিয়ে পারেন। এর আগ পর্যন্ত মাথার মধ্যে ক্যালকুলেশন করার প্র্যাকটিস করেন, একটু চালু হন, অঙ্ক করায় চালু হন, মাথা খাটানো তো চালু হন। ক্লিয়ার? এবারে আসেন ভাইয়া, এটা পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে করলে কেমন হইতো, বাট স্পেসিফিক এই অঙ্কটা পার্সেন্টেজ এফিসিয়েন্সির চেয়ে উইকিট নেমে করলে অনেক বেশি সহজ হবে, অনেক দ্রুত হবে। পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে একটু বড় অঙ্কগুলো সহজ হয়, সেই জন্যই বলছিলাম ইউনিটারি মেথড উইকিট নিয়ম দিয়ে সব অঙ্ক করবেন, পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে এখানে সবগুলো অঙ্ক করবেন। দেখবেন আপনার যেন মাথায় থাকে, যে পরীক্ষার জন্য বুঝতে পারেন যে অটোমেটিক কোন অঙ্কটা কোন মেথডে করলে চলে আসে, দুটো একই মেথড বেসিক্যালি, জাস্ট ডিফারেন্ট ট্রিক ইউজ করে করা। তো চলেন পার্সেন্টেজ এফিসিয়েন্সিটা করি। এখান থেকে চিন্তা করেন, মানে এখান থেকে আমরা শিখে যাবো যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি অঙ্ক কেমনে করে। হ্যাঁ, এ এর পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত? 100/12, 8.33%। এখন 8.33 করতে যাচ্ছে, 100 রে 12 দিয়ে ভাগ করলে 8.33 আসে। এই জিনিস হয়তো আপনার মুখস্থ নাই, থাকার কথাও না, আমারও নেই। এফিসিয়েন্সি অফ বি 100/6, 16.66%। এই জিনিসটা অলরেডি আমরা এই যে এই টেবিল করার সময় শিখে আসছি। আচ্ছা, তাহলে এখানে রিকল করি চলেন। এর এফিসিয়েন্সি 8.33%, এর মানে কি? মানে হচ্ছে 100 দিনে এই কাজটা 8.33 বার করতে পারে, ঠিক আছে? বি ওই কাজটা 100 দিনে 16.66 বার করতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে পার্সেন্টেজ এফিসিয়েন্সির মানে, তাই না? তাহলে এখন দুইজন 100 দিনে যদি কাজটা করে, কতবার করতে পারবে? দুইজন করতে পারবে প্রায় 25 বার, মানে 25%। পার্সেন্টেজ এফিসিয়েন্সি দুজনের মিলে 25%। এইখানে একটা ব্যাপার আছে, পার্সেন্টেজ এফিসিয়েন্সি কিন্তু ডিরেক্ট যোগ হয়ে যায়, খেয়াল করছেন? বাট ব্যাপারটা হচ্ছে কি, দেখেন 8.33 আর 16.66 যোগ করলে কিন্তু 25% হয় না, হয় 24.99%। এইটা আপনার বুঝতে হবে, 24.99% এর ব্যাপারটা আপনার বুঝতে হবে, যে আপনি এটাকে কেন 25 লিখলেন। কারণ এই যে 8.33 যখন লিখছেন, এখানে তো ফ্র্যাকশনের একটু অংশ বাদ গেছে না, আসলে 8 এটা হইতে পারতো 16.67 অথবা 8.34। এটাও তো এক্স্যাক্টলি আপনার 100/12 এর কাছাকাছি গেছে 8.33, বাট এটা তো আসলে পুরোপুরি হয়নি। তো আপনি যদি এখানে 24.99 লিখেন, তাহলে আর অঙ্ক কোনোদিন মিলবে না, তাহলে আপনি অঙ্কের রেজাল্ট 4 ডেজ আসবে না।
এটা কিন্তু ভাই বুঝতে হবে যে কোন জায়গায় ফ্র্যাকশনটাকে আবার পূর্ণ সংখ্যা বানায় ফেলতে হবে। আচ্ছা তাহলে এবার একটা জিনিস আবার বলেন, দুইজনের মিলিত ইফিসিয়েন্সি 25%, এর মানে কি? দুইজনের মিলিত ইফিসিয়েন্সি 25%, এর মানে কি বলেন? এটার মানে হচ্ছে দুজন মিলে 100 দিনে 25 বার কাজটা করতে পারে, ক্লিয়ার? এটার মানে দুজন মিলে 100 দিনে 25 বার কাজটা করতে পারে। তাহলে এবার টপিক নেম অ্যাপ্লাই করেন। 25 বার কাজটা করতে পারে 100 দিনে, একবার করতে পারে 100/25 দিনে, মানে 4 দিনে। তো আসলে যখন রেজাল্ট আপনার এরকম বের হয়ে যাবে যে কম্বাইন্ড ইফিসিয়েন্সি যখন বের হয়ে যাবে, ভাই ইফিসিয়েন্সির উল্টাটাই হচ্ছে রেজাল্ট। 25% মানে কি 1/4, এগুলো আপনারা ওই আগের চ্যাপ্টারে ব্যাক করেন যে পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ। 25% মানে 1/4, পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ। কেমনি? 25/100 করলেই হয়ে যায়, তাই না? এই যে 25%, এটাকে ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেম কি? পার্সেন্টেজ সাইনটাকে 1/100 লেখা। এটাই রেজাল্ট ভাই, এটা উল্টাটাই রেজাল্ট, ঠিক আছে? তো ভাই এবার একটা জিনিস বলি, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখেন ঐকিক নিয়ম সহজ। কারণ এত এই যে 100-12 দিয়ে ভাগ করা লাগে না, 100-6 দিয়ে ভাগ করা লাগে না। এই অঙ্কটার ক্ষেত্রে ভাইয়া আপনার ঐকিক নিয়ম সহজ। বাট এখান থেকে আমরা পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ব্যাপারটা, কনসেপ্টটা শিখলাম যে আলাদা আলাদা ইফিসিয়েন্সি বের করে সেগুলো যোগ করে দিলে যে জিনিসটা আসে তার উল্টাটাই রেজাল্ট, ঠিক আছে? এটা সহজ হয় কখন? বড় অঙ্কগুলোর ক্ষেত্রে সামনে দেখবো। বাট তার আগে ওই যে বেসিক শিখে যাই। নোটটা পড়বেন, এগুলো আপনারা পড়েন না, আগের চ্যাপ্টার গুলো পড়েন নাই। আসলে নোট পড়ার জন্য, থিওরি পড়ার জন্য তো এই বই দিচ্ছে। এটাই বলছে যে ভাই তোমার যে মেথড, নোটে বলছে তোমার যে মেথড যেটা ভালো লাগে এই মেথডই করতে পারো। এবার আসেন 2 নাম্বার। হ্যাঁ, আপনি যদি 2 নাম্বার অঙ্কটা নিজে নিজে পারেন 1 নাম্বারের মতো করে, তাইলে আপনি পার্সেন্টেজ এফিসিয়েন্সি বুঝে গেছেন। আমি 2 নাম্বারটা করাচ্ছি না, আপনি 2 নাম্বারটা নিজের মতো করে করেন। এখানে ছিল এ আর বি, এখানে আছে এবিসি, ঠিক আছে? আর ইউ ক্লিয়ার? প্রয়োজনে আবার ব্যাক করে এই জিনিসটা, আমার পার্সেন্টেজ এফিসিয়েন্সির কনসেপ্ট আবার ব্যাক করে আমার কাছে যেভাবে বলছি সেটা ভালো মতো বুঝেন, ঠিক আছে? পিছনে টানেন, টেনে দিয়ে আবার পার্সেন্টেজ এফিসিয়েন্সি ভালো মতো বুঝেন। আবারও বলতেছি, পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে 100%, তার মানে লোকটা 100 দিনে কাজটা 100 বার করতে পারে। পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে 50%, তার মানে লোকটা 100 দিনে কাজটা 50 বার করতে পারে। আর পার্সেন্টেজ এফিসিয়েন্সি আবার যদি বের করতে চান, তাহলে সিস্টেমটাকে 100 বাই ওই যে কয় দিন এসে পুরো কাজটা করতে পারে, এন ডেজ বা এন আওয়ার। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা জিনিস কি, দিন দিয়েই খালি না, আওয়ার দিয়েও কিন্তু হইতে পারে। যখন ঘন্টায় তখন সবকিছু ঘন্টায়। যদি এটার এই যে 50%, যদি বলা যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি 50% আর অঙ্কটা ডিল করতেছে ঘন্টা নিয়ে, তার মানে লোকটা 100 ঘন্টায় কাজটা 50 বার করতে পারে, ঠিক আছে? 100 ঘন্টায় লোকটা 50 বার করতে পারে। সো দিস ইজ দ্য পার্সেন্টেজ এফিসিয়েন্সি, ক্লিয়ার? এতটুকু আপনাকে পুরো মাথায় থাকতে হবে যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি জিনিসটা কি, ঠিক আছে? এতটুকু যদি আপনার মাথায় থাকে তাহলে পরের টপিক আমরা গেলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে 8.2 তে আমরা যাবো, সহজেই বুঝতে পারবেন। এবারে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই ইফিসিয়েন্সির সাথে টাইমের যে একটা রিলেশন, সেটা আর কি, মানে এটা আপনারা অলরেডি বুঝেন। আমরা কাকে বেশি ইফিসিয়েন্ট বলি? যে কম সময়ে কাজ করতে পারে, তাই না? যে কম সময়ে তার আমরা বলবো ও বেশি ইফিসিয়েন্ট, তাই না? এটাই ইফিসিয়েন্সি, তার মানে আসলে কম সময় নিলে বেশি ইফিসিয়েন্ট বলি, তাই না? যে একটা কাজ করতে কম সময় না থেকে বেশি এফিসিয়েন্ট বলি, তার মানে ইফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে ইনভার্স মানে উল্টা, ইফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। সেটা হতে পারে নাম্বার অফ ডেজ, আওয়ার্স, মিনিটস, হোয়াট এভার। ফর এক্সাম্পল, ইফ এ ইজ টুয়াইস এফিসিয়েন্ট as b, if a is twice efficient as b, it means a takes half time to finish the same job as b requires working alone. যদি এ বি এর চেয়ে বেশি ইফিসিয়েন্ট হয়, 2 গুণ বেশি ইফিসিয়েন্ট হয়, দ্বিগুণ ইফিসিয়েন্ট হয়, বেশি না দ্বিগুণ ইফিসিয়েন্ট হয়, তাহলে ডেফিনেটলি এ বি এর চেয়ে ওই কাজটা করতে অর্ধেক সময় নেয়। বি এর 2 দিন লাগলে এর লাগবে 1 দিন, তাই না? এই ব্যাপারটা আপনারা জাস্ট ভাই এটা বোঝার জন্য অঙ্ক দরকার হয় না, দিস দ্য কমন সেন্স, বা আমাদের ডেইলি লাইফের সেন্স, নট কমন সেন্স, ডেইলি লাইফের সেন্স। তো চলেন আমরা একটা একটা এক্সাম্পল দেখি। দেখেন প্রত্যেকটা থিওরির পরে একটা দুটা করে এক্সাম্পল দেওয়া থাকে, দিস ইজ ওয়াই দিস বুক ইজ বেস্ট। সো এই কাজটা, এই থিওরি গুলো আপনারা বুঝবেন, থিওরির সাথে এক্সাম্পল গুলো বুঝবেন। দেখেন এক্সাম্পল, এ টেক 16 ডেজ, এটা মুখে মুখে বলবেন আমার সাথে, এটা আপনারা কোনো সলিউশনে বলবেন। এ টেক 16 ডেজ টু ফিনিশ এ জব অ্যালোন while বি টেক্স 8 ডেজ। এখানে কে বেশি এফিশিয়েন্ট বলেন তো?
ডেফিনেটলি বি বেশি এফিসিয়েন্ট, কারণ বি এর কম টাইম লাগে, তাই না? এখন আসুন, what is the ratio of their efficiency and who is less efficient? What is the ratio of their efficiency? আসেন তাহলে শিখি। Since A takes more time than B finish the same job and A is less efficient, efficiency of A কত? 100/16 মানে 6.25, আর efficiency of B 100/8 12.5। efficiency ratio যদি করি 1/16 into 1/8, আসলে এখানে দেখেন আর ইয়েটা ইউজ করে নাই, 6.25 12.5 এগুলো ইউজ করে নাই। আসলে এগুলো আপনার লাগবে না, আপনি যদি efficiency বের করছেন 100/16 আর 100/8, তাহলে উপরে থেকে 100 বাদ হয়ে যাচ্ছে, দুইটাই যে কাটাকাটি চলে যায়। এফিসিয়েন্সির ক্ষেত্রে কি 1/16 is to 1/8, তার মানে এটাকে যখন আপনি যদি 16 দিয়ে গুণ করে দেন দুই পাশ মানে দুইটা রেশিওতে, তাহলে কি হয় 1:2। আপনারা এটা পারেন 1/16 is to 1/8, এটাকে আমরা ফ্র্যাকশন তুলে দেওয়ার জন্য কি করতে পারি, দুই পাশে 16 দিয়ে গুণ করতে পারি, তাই না? দুটা লসাগু দিয়ে গুণ করতে পারি, গুণ করলে কি হবে, 16 কাটাকাটি কি 1 আসবে, আর 16কে 8 দিয়ে কাটলে 2 আসবে। তো এটা কিন্তু ভাইয়া ভগ্নাংশের চ্যাপ্টার ক্লাস 6-7 এর বই শিখে আসতে হবে, যে দুইটা অনুপাত, ফ্র্যাকশনাল অনুপাতকে আমরা কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো। না শিখলেও সমস্যা নেই, এখন শিখে রাখেন। ওই সংখ্যাগুলো যে লসাগু, মানে হরের যে লসাগু, ডিনোমিনেটরের যে লসাগু, সেটা দিয়ে সবকিছুকে উপরে গুণ করলেই হয়ে যায়। ধর কাটাকাটি গিয়ে যা থাকবে ওটাই এফিসিয়েন্সি, সরি ওটাই মানে অনুপাত। ঠিক আছে, পূর্ণ সংখ্যার অনুপাত, মানে 1 2 তো পূর্ণ সংখ্যা, এখানে যে 1 আর 2 তো পূর্ণ সংখ্যা, তাই না? তো ভাইয়া এখানে আবার একটা জিনিস বলতেছি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আসুন এক্সাম্পল 2 দেখি। A is thrice efficient as B and it takes 20 days to do the job. Then in how many days we can finish the same job? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ কে বলছে থ্রাইস এফিশিয়েন্ট বি এর তুলনায়, তার মানে এ যদি 20 দিন লাগে, তাহলে বি এর কি আরো বেশি টাইম লাগবে, 3 গুণ বেশি টাইম লাগবে, তাহলে বি এর লাগবে 60 ডেজ। মুখে মুখে চিন্তা করেন, এ বেশি এফিশিয়েন্ট, এর লাগে 20 দিন, ঠিক আছে? তাহলে বি কি, বি এর লাগবে 3 × 20 দিন 60 দিন, কারণ বি এর চেয়ে 3 গুণ বেশি এফিশিয়েন্ট। হ্যাঁ, এটা করার জন্য আসলে অন্য কোনো কিছুর দরকার হয় না, রেশিও অফ এফিসিয়েন্সি তো লিখে টিখে করার দরকার হয় না, ঠিক আছে? তো 3:1, ratio of required days of A is to be equal to 1/3, 1/1, 1/1 মানে 1 কে 1/1 লেখা যায়, so 1:3, ঠিক আছে? এরপর সেখান থেকে A takes 20 days, so B will take 60 days। যে ডেজ রিকোয়ার্ড, ঠিক আছে, ডেজ রিকোয়ার্ডটা বের করার সময় 1/3 আর 1/1 কেন করছে বলো তো, 1/3 কেন করছে? আর আমরা পড়ে আসছি, আবারও দেখেন, যে ডেজ আর মানে টাইম আর ইফিসিয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল, উল্টা। ইনভার্স প্রপোর্শনাল মানে 1 বাই এই উপরের প্রপোর্শনাল, দেখেন রেশিও অফ এফিসিয়েন্সি। এটা ভাই আরেকটা ভালো জিনিস শেখেন, এই দুটো লাইন ভালো মতো শিখেন, এই দুটো লাইন আরেকটা জিনিস ভালো মতো শিখেন, যে আপনাকে যদি ইফিসিয়েন্সি রেশিও দেওয়া থাকে, তাহলে এটা যখন আমার রেশিও অফ রিকোয়ার্ড টাইমে চলে যাবে, নট ডেজ, মনে করেন টাইম, সেটা হয়ে যাবে উল্টা। 3 এ লিখছি 1/3, যেহেতু বলছি যে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা 1/3, 1/3 is to 1/1 সমান হচ্ছে 1:3। এই জায়গাটা কিন্তু ভাইয়া মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো আপনাকে একটু বুঝতে হবে। ইট উইল সিম টাফ ইনিশিয়ালি, বাট ইট উইল গো ইজি। তাহলে এই টপিকটা, তাহলে এই মুহূর্তে আমরা যে টপিকটা পড়তেছি, এখানে আপনার বোঝার ইয়ে আছে কি, যে সময় এবং ইফিসিয়েন্সির মধ্যে সম্পর্কটা কি? সহজ জিনিস, বেশি সময় লাগলে কম ইফিসিয়েন্সি, আর কম সময় তুলতে পারলে বেশি ইফিসিয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, এবার এখন এক্সাম্পল 3 4 এগুলো আমি করাবো না, আপনারা দেখবেন। তাহলে আলটিমেটলি হচ্ছে আপনার এই নোট যেগুলো আছে এগুলো দেখতে হবে। 5 দেখবেন, 5 দেখবেন, দেন হচ্ছে আপনার 5 তো শেষ। হ্যাঁ, 5 দেখলেই মোটামুটি শেষ। 5 কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 5 খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। যদি না বুঝতে পারেন আমি করাই দিব, বাট 5 পরীক্ষা আসার মতো অঙ্ক, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক।
তোমাদের একবার পরীক্ষায় আসছে ওই পাই মেম্বার একটা অঙ্ক ভাই, এই সব এই কটা অঙ্ক আবার বলতে 1 থেকে 5 এই জায়গার এই যে টপিকটা আমাদের কত ছিল 8.2 এর 8.2 এর 1 থেকে 5 এই অঙ্কটা খুব ভালো মতো দেখবেন। 8.2 এর 1 থেকে 5 এই অঙ্কটা খুব ভালো মতো দেখবেন। এর মধ্যে স্পেশালি 5 নাম্বার অঙ্কটা, 4 নাম্বার অঙ্কটা, হ্যাঁ 4, 5 এগুলো খুব ভালো মতো দেখবেন, নোট গুলা খুব ভালো মতো পড়বেন। ওকে, দিস আর ইম্পর্টেন্ট, স্পেশালি 5 বুঝে বুঝে করবেন, খুব ভালো মতো অঙ্ক মানে ভালো মতো করবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস আরো একবার বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ম্যাথ ঐকিক নিয়মে করবেন। ঐকিক নিয়মে করবেন, আবারও বলতেছি, মানে আপনি এই চ্যাপ্টারে যে পার্সেন্টেজ ইফিসিয়েন্সি নামে যে নতুন কনসেপ্টটা শিখাচ্ছি সেই মেথডে আপনি অঙ্কগুলো করবেন না। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বারবারই মনে করায় দেই, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস যেভাবে ধাপে ধাপে শেখাইছি, আপনারা যারা প্রত্যেকটা ধাপে আমার কথা শুনছেন তারাই আলটিমেটলি ফাইনালি এটা অ্যাচিভ করতে পারছেন। যারা ঘোড়া ডাঙায় ঘাস খাইতে গেছেন, আরে এইটা তো লাগবে না, আমি তো এটা পারবো, বা একবারে বই থেকে শিখি, তারা কিন্তু অ্যাচিভ করতে পারেন না। তারা সবাই কমেন্ট করছেন এইটাতে প্রবলেম। সো দিস ইজ নট দ্য থিং। এই চ্যাপ্টারের অঙ্ক আপনি যদি পার্সেন্টেজ এফিসিয়েন্সি প্রসেসটা শিখতে চান তাহলে কি লাভ হবে, যেটা পরীক্ষায় আপনাকে দ্রুত অঙ্ক করতে হেল্প করবে। যেই কথাটা বলা আছে কোথায়, এই যে প্রথম জায়গাতে, কোথায় দেখেন, কোন জায়গাতে লেখা আছে, এই জায়গাতে লেখা আছে, এই যে এই প্যারাটুকুর মধ্যে পড়লে বুঝতে পারবেন যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডে অঙ্ক করলে কি লাভ। তাহলে আমি বারবার এখন পর্যন্ত কমলে 5 বার বলছি যে আপনার ঐকিক নিয়মে করবেন কেন। হ্যাঁ, আবারও বলি, ছোট্ট একটা উদাহরণ ব্যাক করে বলবো, সেটা হচ্ছে এলিগেশন মেথড শিখতে হলে যেমন ওয়েটেড অ্যাভারেজ আসলে জানতে হয়, ঠিক একই রকম আপনাকে যদি পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডে অঙ্কগুলো করতে হয়, আপনাকে এই প্রত্যেকটা অঙ্ক ঐকিক নিয়মে জানতে হবে, ঐকিক নিয়মে পারতে হবে। এখানে এমন একটা অঙ্ক পাবেন না যেটা আপনি ঐকিক নিয়মে পারবেন না কিন্তু আপনি পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে করতে পারবেন। ঐকিক নিয়ম হচ্ছে আসলে পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডের বিহাইন্ড দ্য সিন, আন্ডার দ্য কাভার। সো আপনারা যারা এলিগেশন মুখস্থ বিদ্যা আগে শিখতেন, তারা এবার দেখতে পাইছেন যে আসলে এতদিন যারা আপনাদেরকে এলিগেশন শিখাইছে বা আপনি যেসব জায়গা থেকে শিখছেন, সেখানে দ্য বিগেস্ট মিস্টেক ওয়াজ আপনাকে ওয়েটেড অ্যাভারেজ না শেখানো, আপনি ওয়েটেড অ্যাভারেজ না শেখা, না বোঝার চেষ্টা করা। দ্যাটস ওয়াই আমি কিন্তু ওয়েটেড অ্যাভারেজ আগে বারবার শেখাইছি। সো নাও আই এম টেলিং ইউ এগেইন, এই চ্যাপ্টারের কোনো অঙ্ক আপনি এই ওয়েট এই যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে করতে যাবেন না। প্রত্যেকটা অঙ্ক আপনি করবেন ট্রেডিশনাল মেথড বা ক্লাস 6 থেকে 10 এর বই যে ঐকিক নিয়ম শিখে আসছেন সেভাবে। আপনি যদি একটা অঙ্ক এখানে ঐকিক নিয়মে না পারেন, মার্ক দিস প্রবলেম এজ এন প্রবলেম, যে ভাই এই অঙ্কটা আমি ঐকিক নিয়মে পারতেছি না। আপনাদের মনে আছে কিনা, আমি বেসিক পার্ট করার সময় বীজগণিতে একটা অঙ্ক যেটা অ্যালজেব্রা দিয়ে করা ছিল, আমি আপনাদেরকে বলছিলাম যে এই অঙ্কটা কেউ অ্যারিথমেটিক দিয়ে করতে পারবে, সম্ভবত রাফিদা নামে কেউ একজন, অথবা মালিহা নাকি না, মালিহা বোধহয় এটা খুব ভালো মতো করছিল, বা আরো কয়েকজন কমেন্টে দিছিল যেটা অ্যারিথমেটিক দিয়ে কে কে করতে পারবেন। থিং ইজ প্রিটি মাচ সিম্পল বা সিমিলার। আপনাকে এখানে কোনো একটা অঙ্ক যদি না পারেন ঐকিক নিয়মে, আপনি সেরকম চিন্তা করবেন যে আমি এটা ক্লাস 6 to 10 এর আবার ঘাটবেন যে এই অঙ্কটা ওইখানে কিভাবে করছিলাম, সেখান থেকে শিখে আসবেন। দ্যাট ইজ দ্য বেসিক। আমি কিন্তু এখানে বারবার সময় দিতেছি, আমার মুখে ফেনা উঠে যাচ্ছে এই কথা বলতে বলতে, বিকজ আমি জানি আপনারা অনেকেই সেই কাজটা ফলো করবেন না। ঠিক আছে, এই ক্যাট বই পড়ে যে বুঝতে পারবে না, তার আসলে ম্যাথমেটিক্স এ প্রবলেম না, তার মাথায় ব্রেইনে প্রবলেম, যে ধৈর্য নাই তার, কোনো একটা জিনিস পড়ে বোঝার কোয়ালিটি নাই, তার লার্নিং কোয়ালিটি নাই। সো তার যেটা জিনিস নেই সে রিডিং করে বোঝে না, তার জন্য আইবিএ বা চাকরি বাকরির পড়াশোনা না, তার জন্য এলিমেন্টারি পড়াশোনা, ক্লাস 10-এ আবার ভর্তি হতে হবে, 9-এ আবার ভর্তি হতে হবে। ক্লিয়ার? আপনারা যেগুলো বোঝেন না আমি বুঝাই দিই, কিন্তু এখানে যেখানে ক্লিয়ারলি একটা থিওরি বলে তার একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করা আছে, সেটা যখন আপনাকে জিজ্ঞেস করি ভাই 2 বার পড়ছেন, ভাইয়া পড়ছিলাম বুঝতেছি না, 2 বার কেন, আপনি 10 বার পড়বেন, কি বলছে সেটা বাংলা ট্রান্সলেট করে পড়বেন, দেন না বুঝতে পারলে তো আমি আসি। এখন পর্যন্ত একটা জিনিসও ক্লাসে আনঅ্যাটেন্ডেড যায় নাই, মানে আপনি আমাকে বলছেন আমি বুঝিয়ে দেন এমন হয় নাই, বাট বিফোর দ্যাট ইউ নিড টু পুট ইউর বেস্ট ওয়ার্ক। সো এখানে আবার বলতেছি ঐকিক নিয়ম। ওকে, এনিওয়েজ, সো পরের কনসেপ্ট আমরা শুরু করি। হ্যাঁ, কনসেপ্ট অফ নেগেটিভ ওয়ার্ক। আমি একবারে আপনাকে বলে দেই, মানে কাজ আমরা যেমন করি, একটা কাজ আমি 10 দিনে করতে পারি, দ্যাট ইজ পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, এখন এই জায়গাতে আসলে নেগেটিভ ওয়ার্কের যে ব্যাপারটা আছে সেটা আসবে আপনার কুয়া বা বালতি ফিল আপ করা, টাব মানে কুয়া ভর্তি করার যে অঙ্কগুলো, হ্যাঁ, বা ট্যাঙ্কি ভর্তি করার যে অঙ্কগুলো, সেই জায়গাতে একই জিনিস ঐকিক নিয়মে করবেন। চলো আমি একটু পরে দেখি।
ইন দিস কেস ওয়ান পার্সন ওয়ার্কস বাট অ্যানাদার পার্সন ডিস্ট্রয়েজ ইট, কেউ ধ্বংস করে, এটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক বলি। মনে করেন একজন একটা বাড়ি, 10 জন মিস্ত্রি একটা বাড়ি 10 দিনে তৈরি করতে পারে, 5 জন মিস্ত্রি ওই বাড়িটা 20 দিনে ভাঙতে পারে, এই যে ভাঙা, দ্যাট ইজ নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, একটা পাইপ একটা ট্যাঙ্কিকে ভর্তি করে আর একটা পাইপ খালি করে, যেটা ভর্তি করে ওটাকে আমরা বলতেছি পজিটিভ ওয়ার্ক, যেটা খালি করে ওটাকে আমরা বলতেছি নেগেটিভ ওয়ার্ক। কেন? কারণ অধিকাংশ ক্ষেত্রে টোটাল ওয়ার্কটা পাওয়ার জন্য নেগেটিভ ওয়ার্কটা আমাদের মাইনাস করি, এই যে বিয়োগ করতে হয়, এই জন্য আমরা বলতেছি এটা নেগেটিভ ওয়ার্ক। চলেন এবার একটু পরে দেখি। ফর এক্সাম্পল, আরো একটু বড় করে দিই, দেখেন এই যে আমরা আমরা পড়তেছি কোথায়, 8.3 এই জায়গাগুলোতে, হ্যাঁ 8.3 ক্লিয়ার, আমরা পড়তেছি এই জায়গাগুলোতে। ওকে, এখন একটা জিনিস আর আপনাদের আরেকটা জিনিস বলি, এই চ্যাপ্টারটা অনেক বড়, তো আপনারা করার সময় প্রত্যেকটা টপিক ভাগে ভাগে করবেন, একদিনে করতে যাবেন, যেমন 8.1 করবেন একদিনে, 8.2 করবেন একদিনে, 8.3 এটা আরেকদিন। দিন মিনস হচ্ছে যে সেশন, হইতে পারে আপনি কোনো 2 ঘন্টায় করছেন, 3 ঘন্টায় করছেন। এই চ্যাপ্টার থেকে ভাইয়া প্রচুর অঙ্ক আসে, এটা একটা চ্যাপ্টার, বাট এখান থেকে আপনি এবিএ বা ব্যাংকের পরীক্ষা মিনিমাম 2টা অঙ্ক কমন পাবেন, মিনিমাম 2টা বলতেছি, বেশিও হইতে পারে। সো আবারও বলতেছি, ইউ নিড টু গিভ ইউর টাইম, এবং প্রত্যেকটা অঙ্ক ঐকিক নিয়মে করবেন। আমি আপনাকে ধাপগুলো বলি, ঐকিক নিয়মে যখন এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পারবেন, দেন ইউ নো পরীক্ষা আসলে আপনি পারবেনই। আপনি ফার্স্ট স্টেপটা ক্লিয়ার করলেন, মানে পারার সম্ভাবনা আছে, আপনি অঙ্কগুলো পারেন, দেন গ্রাজুয়ালি যখন আপনি পার্সেন্টেজ এফিসিয়েন্সি শিখবেন, তখন আপনার টাইমটা একটু কাভার হবে। তো আমার সাথে থাকেন, ধাপে ধাপে বুঝতে বুঝতে আপনার পার্সেন্টেজ এফিসিয়েন্সি বোঝা হয়ে যাবে, এবং একটা পর্যায়ে দেখবেন আপনি যখন এখন ওয়েটেড অ্যাভারেজ দিয়ে না করে এলিগেশন দিয়ে করেন, একই রকম আপনি একটা পর্যায়ে আপনার মাথায় ঢুকে যাবে, আর এটা তো পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে করবো, মানে ইট উইল বি ইয়োর ট্রেন্ড, ইট উইল বি ইয়োর ইনস্টিংক্ট, আপনার সহজাত প্রবৃত্তি, যে আপনি ওভাবেই করতে যাবেন, যে আপনার ভিতর থেকে পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডটা আসবে। আমি বলবো আপনি এগুলো মেথড হিসেবে চিন্তা করেন না, মাথায় যেটা আসে অটো চলে আসবে পার্সেন্টেজ এফিসিয়েন্সি। ওকে, এখন আপনি পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে অঙ্ক করতে যায় না, জাস্ট পাশাপাশি পার্সেন্টেজ এফিসিয়েন্সি রিলেশনটা কিরকম হয় সেটা বুঝতে থাকেন। ঠিক আছে, তো আপনি যখন একটা প্রশ্ন পাবেন আপনি আগে ওই টিমে সলভ করবেন, দেন আপনি মাথায় আসবেন আচ্ছা তাহলে এখানে এটা পার্সেন্টেজ এফিসিয়েন্সিটা কেমন। পার্সেন্টেজ এফিসিয়েন্সির একটা ধাপ বলি, খাতায় লিখেন, এনিথিং, এনিথিং ফর এনিথিং ইউ নিড টু ফাইন্ড আউট দিস রো, দিস কলাম, এই দিস কলামটা যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত, এই কলামটা, এই যে এই কলাম, এই কলামটা, হ্যাঁ এই কলামটা, এই যে এই কলামটা পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত, এটা বের করার উপায় কি ভাইয়া? ওই কাজটাও যত ইউনিটে করতে পারে, মানে যত আওয়ার বা যত ডেতে করতে পারে, সিম্পলি 100 দিয়ে 100কে সেটা দিয়ে ভাগ করা, আর কিচ্ছু না, সিম্পলি 100কে সেটা দিয়ে ভাগ করে, তো শিখছেন 100/n, একদম ভেরি সিম্পল। দেন পার্সেন্টেজ এফিসিয়েন্সি পেয়ে গেলে বাকি অঙ্কটা খালি এসে দাঁড়ায় যোগ বিয়োগে, যেমনটা এখানে অলরেডি শিখে আসছেন, এই 8.33 প্লাস 1.16, এই যোগ বিয়োগ, যোগ করলে যে রেজাল্ট আসে তার উল্টাটা হচ্ছে আসলে আপনার রেজাল্ট, হয়তো মানে প্রশ্ন যদি বলে কত দিনে করতে পারে, মানে এরপরে অ্যান্সারটা যে প্রশ্ন বুঝে। তো এই জন্য আপনার মেইন খেলাটা আসলে এই পার্সেন্টেজ এফিসিয়েন্সি বের করাতে, ইটস আ ভেরি সিম্পল থিং। তো এই জন্য বলছি আগে ওই নিয়মে করেন। ওকে, চলেন একটু দেখি। ফর এক্সাম্পল, Sonu can write 20 pages per hour, but his younger sister Rimjim erases 10 pages per hour, which Sonu writes. This means finally Sonu writes 10 pages per hour, since each hour his sister erases 10 pages out of 20 written pages. Clear আপনি? বোঝার আর কিচ্ছু নাই। তাহলে আপনারা এই সোনু আর রিমঝিমের অঙ্কটা করার সিস্টেম কি জানেন? খাতায় লেখেন 20 পেজেস পার আওয়ার, তাই না? তাহলে আপনার পার্সেন্টেজ এফিসিয়েন্সি বের করতে হবে। আপনি কি বুঝতে পারছেন? এইখানে ইউনিটটা কি? ইউনিটটা কি ডে? ইউনিটটা কি আওয়ার? না, এখানে ইউনিট হচ্ছে পেজ। এই জায়গাটাই আপনার বোঝার জিনিস। এখানে আওয়ার কোনো ব্যাপার না, এখানে পার্সেন্টেজ এফিসিয়েন্সি আওয়ার কোনো ইস্যু না, আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে। এখানে সে 20 পেজ লেখে কতক্ষণে? সে 20 পেজ। এখানে ব্যাপারটা দিলে আপনি চিন্তা করবেন, কি চিন্তা করবেন? পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানেটা কি আপনাদের মনে আছে? আমি যেটা বলছিলাম যে 100 ঘন্টায় ওই কাজটা কতবার করতে পারে, এরকম একটা ব্যাপার, তাই না? তাহলে আসেন পার্সেন্টেজ এফিসিয়েন্সি চিন্তা করতে, আর এখানে কি পেজ লেখার এফিসিয়েন্সি, তাই না? তাহলে আমরা বের করব সে আসলে জাস্ট 100/20। ক্লিয়ার? দেখেন, মানে এইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পরের অঙ্কটাই দেখেন। ঠিক আছে, মানে এই যে আপনি আওয়ারের কথা বলতেছেন, খেয়াল করছেন? এই জায়গাতে আমি আপনাদের পার্সেন্টেজ এফিসিয়েন্সিটা শেখানোর জন্য এই অঙ্কটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, আবার একটু বুঝুন, আমি একটু আগে আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখেন, এখানে ইউনিট কোনটা বলেন তো?
20 পেজ নাকি 100? আমি মাত্র যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু 20 পেজ ইউনিট, আসলে ব্যাপারটা সেরকম না। ফরগিভ মি বা পার্ডন মি, এখানে আসলে 20 পেজটা কিন্তু ইউনিট না, মানে আমি এটা স্লিপ অফ টাং, ব্যাপারটা বুঝেন। আপনাকে বুঝতে হবে যে কাজ কোনটা। এখানে 20 পেজ লেখাটা কাজ না, 10 পেজ লেখাটা কাজ না, কাজ কি? 1 পেজ লেখাটা কাজ। ক্লিয়ার? 1 পেজ লেখা, এটা হচ্ছে আমার আসলে কাজ। আমরা যে বলি না যে পূর্ণ কাজ, যে অত মিনিটে করতে পারে এক অংশ, সেই এইখানে এক অংশটা কোনটা? 1 পেজ লেখাটা এক অংশ। তার মানে একটা জিনিস খেয়াল করেন, পার্সেন্টেজ এফিসিয়েন্সি, এই অঙ্কটা আপনি যদি পার্সেন্টেজ এফিসিয়েন্সির কনসেপ্টটা বুঝতে পারেন, কেন বলি যে বেসিক বুঝতে হবে। পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে কি মনে করে দেখেন, কি বলছিলাম? যে 100 ইউনিটে বা 100 ইউনিট সময়ে সে ওই কাজটা কয়বার করতে পারে, এটা হচ্ছে পার্সেন্টেজ এফিসিয়েন্সি, রাইট? 100 ইউনিট সময়, যে 100 ঘন্টায় সে ওই কাজটা করতে পারে কয়বার, অথবা 100 মিনিটে কয়বার করতে পারে। সো 100 ইউনিট সময় সে ওই কাজটা কয়বার করতে পারে, দ্যাট ইজ পার্সেন্টেজ এফিসিয়েন্সি। তো এই অঙ্কটার ক্ষেত্রে পার্সেন্টেজ এফিসিয়েন্সির ব্যাপারটা আমরা চিন্তা করি। তার আগে আপনার ঐকিক নেমে দেখেন, আমরা নর্মালি এখানে এক্সপ্লেনেশন থেকে বুঝতেছি দুইজন মিলে প্রতি ঘন্টায় 10 পেজ লিখতে পারে, রাইট? দুইজন মিলে এখানে প্রতি ঘন্টায় 10 পেজ লিখতে পারে, কারণ সোনু 20 পেজ লেখে, রিমঝিম 10 পেজ মুছে। তাহলে দুইজন মিলে প্রতি ঘন্টায় 10 পেজ লিখতে পারে, যে ভেরি বেসিক আইডিয়া, রাইট? এটা আসলে পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা করতাম তাহলে দেখতাম যে সেম রেজাল্টটা আসে কিনা। এইটা একটা ভেরি সিম্পল ম্যাথ, আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি, জাস্ট টু গিভ ইউ আন্ডারস্ট্যান্ডিং যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি মুখস্থ বিদ্যা না, ইটস এ ভেরি কনসেপচুয়াল থিং, সেই জিনিসটা কিভাবে করবেন। তো চলেন আমরা সোনু আর রিমঝিমের পার্সেন্টেজ এফিসিয়েন্সিটা বের করি। ভেরি 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 কনসেপচুয়াল একটা থিং। এখানে আমাদের প্রথম আইডেন্টিফাই করার জিনিস হচ্ছে আমার একটা কাজ, আমরা যে পূর্ণ অংশ বলি সেটা কোনটা, সেটা হচ্ছে 1 পেজ লেখা। এখন দেখেন, আপনি 20 পেজ লেখে 1 ঘন্টায়, ওদিকে 10 পেজ নিতে 1 ঘন্টা, আপনি ঘন্টায় রাখলে এই অঙ্কটা আসলে আপনি করতে পারতেছেন না। কেন? কারণ আপনি লিখলেন, আপনার তো দরকার 100 ঘন্টায় সে কত পেজ করতে পারে। ব্যাপারটা আসলে কিন্তু সেরকম না। আপনি তাহলে ইফিসিয়েন্সি জিনিসটা পাবেন না, এই জায়গায় আপনার একটু বুঝতে হবে। আমি আপনাকে, আপনারা নিজের মতো করে করবেন, স্টিল আমি মানে আপনারা যখন করতে গিয়ে দেখবেন হচ্ছে না, তখন বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের বের করতে হবে কি। পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে কি, একটা জিনিস আবারও বলি, 100 ইউনিট সময় সে কত পেজ লিখতে পারে, রাইট? ক্লিয়ার? 100 ইউনিট সময় সে কত পেজ লিখতে পারে, এটা হচ্ছে পার্সেন্টেজ এফিসিয়েন্সি, রাইট? সেইখানে আসলে কাজটা কোনটা? 1 পেজ লেখা। ক্লিয়ার? তো অঙ্কটা আপনি যে কোনো ভাবে চিন্তা করে করতে পারেন, আপনারা কেউ মিনিটে নিয়ে করতে পারেন, ঘন্টায়ও করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের ঘন্টা দিয়েই দেখাই, ইটস ভেরি সিম্পল। মানে আপনার আসলে ঘন্টা মিনিট, আপনার একটা জিনিসই মাথায় রাখতে হবে, পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে কি, ওই কাজটা প্রতি 100 ইউনিট সময়ে কতবার করতে পারে। তো এখানে আমাদের কাজটা কি? পেজ লেখা, 1 পেজ লেখা, এটাই তো কাজ। তাহলে ভাই ইটস ভেরি সিম্পল। আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি, আমরা যে একটু আগে দেখে চলে ইউনিট দিয়ে ভাগ করি, বেসিক কনসেপ্টটা যে ক্লিয়ার থাকতে হবে যে আমার পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে ওই টেবিলটা খালি না। পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে হচ্ছে 100 ঘন্টায় ওই কাজটা আমি কতবার করতে পারি, দ্যাট ইজ পার্সেন্টেজ এফিসিয়েন্সি। 100 ঘন্টায় ওই কাজটা আমি কতবার করতে পারি, আবারও বলতেছি। তাহলে আসেন, এখানে আমরা দেখলাম 1 ঘন্টায় লিখতে পারি 1 ঘন্টায় করতে পারি কয়বার। আমি এরকম করে লিখলেন, 1 ঘন্টায় লিখতে পারি কয়বার? 20 বার, তাই না? তাহলে আমি 100 ঘন্টায় লিখতে পারবো কয়বার বলেন? 20 গুণ 100, তাই না? বুঝতেছেন? সবসময় যে ভাগ করবো ব্যাপারটা এরকম না, আমি সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে কয়বার হয় বলেন? 20, এই মানে 2000। তার মানে এটা আমার পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত বলেন তো? বলেন পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত? 2000%। ভাই ভাগটা অলওয়েজ যে ভাগ করবো ব্যাপারটা এমন না, এই জন্য ঐকিক নিয়ম বা বেসিক কনসেপ্ট বুঝতে বলি। এটা কার? এটা হচ্ছে সোনুর। এবার আসেন রিমঝিমের জন্য করি। রিমঝিম, রিমঝিম এটা ডেফিনেটলি নেগেটিভ, বাট স্টিল নেগেটিভ করার এখনই চিন্তা করার দরকার নেই। রিমঝিম 1 ঘন্টায় করতে পারে ওই কাজটা কয়বার? 10 বার। আমাদের এখানে কাজ হচ্ছে 1 পেজ, ঠিক আছে? তাহলে রিমঝিম 100 ঘন্টায় করতে পারবে এই কাজটা কয়বার বলেন? কয়বার করতে পারবে? Okay, আমি একটু উপরে তুলে নিই এটা। ওকে, সরি, যারা হাইড হচ্ছে না তাই লিখতে গিয়ে ঝামেলায় পড়ে যাচ্ছি। Okay, আমি একটু নিচে নামাই নি এটা, হ্যাঁ ভাই, হাইড হওয়া আমার ঝামেলা দিস না। ওকে সরি, বেচারা একটু প্যারা দিয়ে দিচ্ছিল স্ক্রিনের জন্য। ওকে সরি, আমি এটাকে একটু উপরে তুলে নিই, ঠিক আছে? ওকে আসেন করি, দেখেন তাহলে তার কয়বার? 1000, তাই না? মানে কত? 10 গুণ 100, বুঝতে পারতেছেন, ইকুয়ালস টু কত? 1000 আসে, রাইট? এটা হচ্ছে 1000%। তাহলে পার্সেন্টেজ এফিসিয়েন্সি রিমঝিমের জন্য কত?
রিমঝিমের পার্সেন্টেজ এফিসিয়েন্সি হচ্ছে, খেয়াল করেন 1000, একটু নিচে সমান ইয়ে করে লিখি। এখন একটা জিনিস বুঝছেন, রিমঝিমেরটা তো নেগেটিভ, রাইট? এই দুইটাকে যদি আমি এবার যোগ করি, দিস ইজ মাইনাস, রাইট? আমি বলতে চাচ্ছি দুজনের সম্মিলিত এফিসিয়েন্সি কত? দুজনের সম্মিলিত এফিসিয়েন্সি হচ্ছে এই যে 2000, রাইট? এই 2000 থেকে মাইনাস করব, 1000 মাইনাস করব, তাহলে দুইজনের সম্মিলিত পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত? 2000 মাইনাস হচ্ছে 1000, রাইট? দুইজনের সম্মিলিত পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত? 2000 মাইনাস হচ্ছে 1000%, 1000%, রাইট? 1000% ইকুয়ালস টু কত আসলে? 1000%, 1000%। এই পর্যন্ত আপনারা বুঝতে পারতেছেন? এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটার মানে কি? দুজনের সম্মিলিত পার্সেন্টেজ এফিসিয়েন্সি, তার মানে এটা এবার বলেন, যদি প্রশ্নটা করে দুইজন মিলে প্রতি ঘন্টায় কয় পেজ লিখতে পারে, দুইজন মিলে প্রতি ঘন্টায় কয় পেজ লিখতে পারে? তাহলে ভাই ব্যাপারে দুইজন মিলে প্রতি 100 ঘন্টায় 1000 পেজ লিখতে পারে, তাহলে সহজ জিনিস ভাই, 1000 পেজ লিখতে পারে কয় ঘন্টায়? 100 ঘন্টায়, রাইট? এক পেজ লিখতে পারবে কয় ঘন্টায়? এক পেজ লিখতে পারবে এই 100 ভাগ কত বলেন? সরি, মানে একটু উল্টা লিখে ফেলছি, মানে একটু উল্টা লিখে ফেলছি, এক্সট্রিমলি সরি। মানে যদি প্রশ্ন এরকম করে যে 1 ঘন্টায় কত পেজ লিখতে পারে, তাই না? মানে একটু উল্টা লিখে ফেলছি, সরি সরি। এই যে 100 ঘন্টায় লিখতে পারে 1000 পেজ। যদি প্রশ্ন এরকম করে যে দুজন মিলে প্রতি ঘন্টায় কতটুকু লিখতে পারে, তার মানে 100 ঘন্টায় লিখতে পারে 1000 পেজ, তাহলে 1 ঘন্টায় লিখতে পারবে কত? 1000 ভাগ 100, আপনি যেভাবে লেখেন ভাগ 100 ইকুয়ালস টু 10 পেজ। মানে আমি যেটা বলতে চাই, আমাদের যে বেসিক কনসেপ্ট, আমরা এরকম যে প্রশ্নটা পুরোই যা বুঝতেছিলাম তার সাথে মিলে, দিস ইজ পার্সেন্ট। তার মানে আমি আপনাকে পার্সেন্টেজ এফিসিয়েন্সি, আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইতেছি, দ্য ডেফিনেশন অফ পার্সেন্টেজ এফিসিয়েন্সি, কনসেপ্ট অফ পার্সেন্টেজ এফিসিয়েন্সি ইজ নট যে ভাগ করব অলওয়েজ, যে আমরা যে এখানে অলওয়েজ ভাগ দিয়ে করছি, ব্যাপারটা সেরকম না। আমি কিছু হলেই ভাগ দিব, আমরা যেরকম এখানে করে আসছিলাম, এই যে উপরের দিকে এই টেবিলে ভাগ করছিলাম, কারণ তখন আমাকে আসলে দেয়া ছিল টাইম, যে আমি কাজটা, পার্থক্যটা বুঝেন, এখানে দেয়া ছিল আমি কাজটা করতে পারি এত ইউনিট টাইমে, এখানে দেয়া ছিল কাজটা করতে পারি এত ইউনিট টাইমে, বাট এই যে অঙ্কটা মাত্র করলাম সেইখানে ইউনিট টাইম দেয়া, এত ইউনিট টাইমে করতে পারি তা না, এখানে বলা ছিল যে আমি প্রতি ঘন্টায় কতবার কাজটা করতে পারি সেটাই বলা ছিল। এই অঙ্কটা অন্যভাবে দেয়া থাকতে পারতো, এক পেজ লিখতে আমি 1/20 সময় নেই, সেটা বলা থাকলে আবার ওরকম 20 দিয়ে ভাগ করলে হয়ে যায়, 1/20 দিয়ে ভাগ করলে হয়ে যায়। যদি প্রশ্নটা এরকম বলতো যে সোনু এক পেজ লিখতে পারে 1/20 মিনিট, 1/20 ঘন্টায়, তাহলে অঙ্কটা এই ভাগ মেথডই হইতো, এই ভাগ মেথডই হইতো। এই জায়গায় আপনাকে একটু বুঝতে হবে, আবারও বলতেছি, এই জায়গায় দেয়া ছিল যে একটা কাজ করতে আমার কত ইউনিট সময় লাগে, কত দিন বা কত ঘন্টা বা কত মিনিট, এই জায়গাটার সাথে এই প্রশ্নটার পার্থক্য হচ্ছে এখানে কিন্তু প্রশ্নটাই দেয়া আছে উল্টা ভাবে, আপনাকে কিন্তু এটা বলা নাই এক পেজ লিখতে তার কতক্ষণ সময় লাগতো, বরং বলা ছিল 1 ঘন্টা সময় সে কত পেজ লিখতে পারে। আপনি যদি এই ভাগ মেথডে করতে যাইতেন সেটাও সম্ভব ছিল, সেটা কেমনে আমি আপনাকে সেটাও এবার দেখাচ্ছি। তাহলে আপনাকে শুরুতে দেখেন, এই পার্সন ক্যান কমপ্লিট হিজ ওয়ার্ক ইন ডেজ, তাহলে আপনাকে এখানেও এটা বের করে নেওয়া লাগতো, এখানে ওটা বের করে নেওয়া লাগতো যে এক পেজ লিখতে তার কয় ঘন্টা সময় লাগে। দেখতেই পাচ্ছেন, তাহলে এক পেজ লিখতে আমি এবার যদি ওই স্ক্রিনটা আপনাদেরকে দেখে, মানে আমি আপনাদেরকে কিন্তু এখানে অনেক সময় দিচ্ছি যে আপনারা গুণ করবেন না ভাগ করবেন এসব কনফিউশনে যদি না পড়েন। প্রশ্নটা কিন্তু এখানে মানে উল্টা ছিল, এখানে যদি বলে দিত যে প্রতি পেজ লিখতে তার সময় লাগে 1/20 আওয়ার, তাহলে কিন্তু অঙ্কটা ওই আগের মতো উপরের সিস্টেমই হইতো, আপনি 100 কে ভাগ দিতেন 1/20 আওয়ার দিয়ে। এক, আপনি কি বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? আপনার এখানে প্রশ্নটা একটু এভাবে করে লেখেন, লিখে যে সোনু প্রত্যেক পেজ লিখতে পারে 1/20 আওয়ারে, তার বোন প্রতি পেজ মুছতে পারে 1/10 আওয়ারে, তখন দেখবেন এই মেথডেই আপনার অঙ্কটা হবে, মানে এইভাবেই হবে। তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়, এই জন্য উইকেট নিয়ে বুঝতে হয়। তো আবারও বলতেছি, পার্সেন্টেজ এফিসিয়েন্সি মানে কি, আমি প্রতি 100 ইউনিট সময়ে ওই কাজটা কতবার করতে পারি। এই জন্য আমি ক্লিয়ারলি কনসেপ্ট এই জন্য বোঝা দরকার, খালি যোগ বিয়োগ গুণ ভাগ করে দিব ব্যাপারটা এরকম না, কনসেপ্ট বোঝা ক্লিয়ার। ওকে, দেন চলেন, আমি এখানে অনেক সময় দিয়ে ফেলছি, চলেন আমরা এবার পরের টপিকে চলে যাই, মানে পরের অঙ্কটা ইটস ভেরি সিম্পল নাও। এ টাব বা ট্যাব বলি বা ট্যাঙ্কি যাই বলি, ক্যান বি ফিল্ড ইন 20 মিনিটস। এবার দেখেন, এবার কিন্তু আবার নর্মালি দিয়ে দিছি যে কাজটা করতে কতক্ষণ সময় লাগে, মানে কাজটা একবার করতে কতক্ষণ সময় লাগে সেভাবে করে দিছি, ঠিক আছে? এইভাবে কিন্তু ভাই এটাও কিন্তু উল্টাটা দিতে পারতো, যে এরকম এরকম দিতে পারতো যে
একটি ট্যাব 1 ঘন্টায় 3 বার ফিল আপ করা যায়। তাহলে কিন্তু আপনার বের করে নেওয়া লাগতো যে আসলে যে একবার ফিল আপ করতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারছেন? প্রশ্ন কিন্তু এইসব জায়গায় পেঁচায়, বুঝছেন? এইসব জায়গায় আপনার আপনার চিরায়ত ধারণার থেকে প্রশ্নটা পেঁচায় দেয়। আমরা যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি শুরুতেই যে ব্যাপারগুলো শিখে আসলাম, সেখানে কিন্তু বলা ছিল কাজটা একবার করতে কতক্ষণ সময় লাগে, কাজটা একবার করতে n ইউনিট সময় লাগে। তাই আমরা 100 কে n দিয়ে ভাগ করি পার্সেন্টেজ এফিসিয়েন্সি পাওয়ার জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন, এই জায়গায় কিন্তু ভাই একটু বোঝার জিনিস। আপনার কোনো পেঁচানোর কিছু নাই, আমি অনেকবার বলতেছি বলে পেঁচায় যাচ্ছে হয়তো আপনার কাছে। বাট এখানে যে এই যে কনসেপ্ট, এটা কি কাজটা একবার করতে কতক্ষণ সময় লাগে সেটা দেয়া থাকলে আমরা 100 দিয়ে ওটাকে ভাগ করলে হয়ে যায়। বাট বেসিক্যালি পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ডেফিনিশনটাকে আমি 1 ঘন্টায় 100 ঘন্টায় কাজটা কয়বার করতে পারি। তো দেখেন, a tub can be filled in 20 minutes, একদম নরমালি দেয়া আছে, but there is a leakage in that which can empty the full tub in 60 minutes. তার মানে নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে সে খালি করতে পারে আবার 60 মিনিটসে, তাই না? In how many minutes it can be filled? সিম্পলি ভাই, সবকিছু নরমালি দেয়া আছে, পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত, 100/20 মানে 5। আবার যে খালি করতে পারে তার নেগেটিভ এফিসিয়েন্সি কত, 100/60, তাই না? এই যে 100/60, কারণ কাজকে দুইটা যোগ করে দেন, যোগ মানে কি, মানে নেগেটিভটা তো বিয়োগ হবে এত। তার মানে খেয়াল করেন, তার মানে প্রতি 100 ঘন্টায় না, এখানে মিনিটে আছে যেহেতু, প্রতি 100 মিনিটে কাপটা ফিল আপ করতে পারি কয়বার, 3.33 বার। তার মানে এটা ফিল আপ করতে কতক্ষণ টাইম লাগবে বলেন? এটা ফিল আপ করতে আমার টাইম লাগবে 100/1.33। আসলে খেয়াল করেন, তাহলে আমার টাইম এই যে 30 মিনিট, এই জায়গায় আপনারা ঝামেলাটা পড়বেন যে ভাই এটা 30 কেমনে হইলো, 100 রে 3.33 দিয়ে ভাগ দিলে 30 হয় না। এই জায়গাগুলোতে ভাই আপনাদের একটু মাথায় রাখতে হবে। প্রশ্নটা করছে কি, in how many minutes it can be filled, in how many minutes it can be filled, ক্লিয়ার? এই জায়গায় আমি আপনাদের যেটা একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা না দশমিকে যাবেন না। এই যে 5%, 1.66%, এইসব দশমিকে যাবেন না। দশমিকে না গেলে পরীক্ষার হলে আপনাদের জন্য অঙ্কটা ইজি হবে। ঠিক আছে, দশমিকে যাবেন না। পরীক্ষার হলের জন্য দশমিকে যেতে গেলে আপনার এখানে সময়টা বেশি লাগবে। দিস ইজ দ্য ট্রিক। এই যে যারা ক্লাস মন দিয়ে করবেন না তারা বুঝতে পারবেন না। ঠিক আছে, যারা ক্লাস মন দিয়ে করবেন না তারা এখানে বুঝতে পারবেন না। কারণ কি, এখানে দশমিকে যাইতে গেলে আপনার অনেকবার এই ভাগগুলা করা লাগে। বেটার দেখেন, আমি ক্যালকুলেশনটা আপনাদের সহজভাবে দেখাই। কি হয়, 100/20 মাইনাস 100/60, এটা কিন্তু যে কোনো ম্যাথের জন্য এটা ইজি। এখানে আমরা ওইটাতে না গিয়ে, আমরা যদি জিনিসটাকে জাস্ট দশমিকে না গিয়ে যদি নর্মালি বিয়োগ করি, তাহলে অনেক সহজে অঙ্কটা মিলে যায়। আচ্ছা, এই জায়গায় হচ্ছে যে বইয়ের সাথে এই জিনিসগুলোর পার্থক্য। তো পার্সেন্টেজ এফিসিয়েন্সিতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে দশমিকে যারা বই অনুযায়ী যেতে থাকবে তাদের অঙ্ক আসলে জীবনে পরীক্ষা হলে মিলবে না। তো জিনিসটা হচ্ছে যে পার্সেন্টেজ ইফিসিয়েন্সিতে না করে আমরা পার্সেন্টেজ ইফিসিয়েন্সির কনসেপ্টই করবো, বাট দশমিকে যাব না। তো আমি এটা একটু নর্মালি এখানে দেখাই। আমরা পার্সেন্টেজ ইফিসিয়েন্সিতেই করবো, বাট পার্সেন্টেজ ইফিসিয়েন্সির কনসেপ্টটাতে এই দশমিক অংশটা আমরা করবো না। তাহলে কি হবে, আমি একটু জাস্ট এখানে দেখাচ্ছি সিম্পলি। আমাদের পার্সেন্টেজ এফিসিয়েন্সি এখানে কত ছিল, এখানে ছিল 100 ভাগ হচ্ছে, সরি, 100 বাই হচ্ছে 20, রাইট? ওকে। আরেকটা জিনিস আমাদের, তাহলে আমাদের আরেকটা জিনিস ছিল কি, ওইটা আমরা অঙ্কটা ওখান থেকে একটু দেখে আসি। সেটা 100/20 ছিল, যে ফিল আপ করে তার এফিসিয়েন্সি। আর যে হচ্ছে আমাদের ইয়ে করে তার এফিসিয়েন্সি কত ছিল একটু দেখি। এটা একটা মাইনাস সাইন, দিস ইজ এ মাইনাস সাইন, ঠিক আছে, দিস ইজ এ মাইনাস সাইন, এটা একটু মাথায় রাখেন। তো যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি তার জন্য কত ছিল, যে আমাদের ইয়ে করে কি বলে, খালি করে, তার জন্য ছিল জিনিসটা 100/60। তার জন্য জিনিসটা ছিল 100/60। আমরা যখন এটাকে লসাগু করে করব, দেখেন ভেরি সিম্পল, আমরা যখন লসাগু করে করব আমাদের জিনিসটা কি আসবে, জিনিসটা আসবে দেখেন লসাগু 16, তাহলে ওখানে আসবে 300 মাইনাস হচ্ছে আমার 100, আর ডিভাইডেড বাই কত যাচ্ছে দেখেন, সরি, আমার ডিভাইডেড বাই যাচ্ছে কত, 60, তাই না? বুঝতেছেন? তাহলে এখানে কত আসবে বলেন, এখানে আসবে, এখানে তাদের সম্মিলিত ইফিসিয়েন্সি কত আসতেছে দেখেন, সম্মিলিত ইফিসিয়েন্সি আসবে আমাদের 200 উপরে থাকতেছে, তাই না? 200, সহজ জিনিস, 200 ভাগ কত আসে, 200/60। আপনারা এটা সিম্পলিফাই করলে করতেও পারেন, নাও করতে পারেন। এখন আমার কথাটা শুনুন,
সেটা হচ্ছে এই যে 200/60 এই জিনিসটা কি, এই 200/60 এই জিনিসটা কি পার্সেন্টেজ এফিসিয়েন্সি, দ্যাট মিন্স এত পার্সেন্ট, রাইট? দিস ইজ দ্যার পার্সেন্টেজ এফিসিয়েন্সি, তাই না? দিস ইজ দ্যার পার্সেন্টেজ এফিসিয়েন্সি, তাই তো? এখন এই পার্সেন্টেজ এফিসিয়েন্সি মিনিংটা কি? যে প্রতি 100 ইউনিট সময়, এখানে ইউনিটটা কি মিনিট, তো এই অঙ্কটা কিন্তু না যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওই অঙ্কটা করতেছি, হ্যাঁ? তো দেখেন, তার মানে এটা এখন যদি জানতে চাই যে তারা একবার কত মিনিটে করতে পারবে, ঠিক আছে? তার মানে কি, দেখেন এতবার করতে পারে 100 মিনিটে, রাইট? এতবার করতে পারে 100 মিনিটে, তাই না? এতবার করতে পারে 100 মিনিটে, তাই তো? তাহলে একবার করতে পারবে কত মিনিটে? একবার একবার করতে পারবে কত মিনিটে বলে? একবার করতে পারবে কত মিনিটে? সিম্পলি ঐকিক নিয়ম, সিম্পলি ঐকিক নিয়ম, এই কনসেপ্ট গুলো এখানে বোঝা। তো দেখেন এটা ফাইনালি কি দাঁড়াচ্ছে, সিম্পলি আমরা যেটা বলতেছিলাম যে পার্সেন্টেজ এফিসিয়েন্সি কত, 200/60। তার মানে দেখেন 200/60 করতে পারে আসলে 100 মিনিটে, 200/60 বার করতে পারে 100 মিনিটে, একবার করতে পারবে 100 ভাগ 200/60, তাই মিনিটে না? এটা যদি আমরা সিম্পলিফাই করি, 60 উপরে উঠে যাবে, নর্মাল ভাগের নিয়ম। 100 কে 200 দিয়ে যদি কাটেন 2, 2 কে 60 দিয়ে যদি কাটেন 30। তো আমি যেটা বলতে চাই, আপনারা দশমিকে শুরুতেই কনভার্ট না করেন, ইট বিকাম সিম্পল। দশমিক মানে এই যে ফ্র্যাকশন গুলো যদি আপনার শুরুতেই না যান, তাহলে বেটার। পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়েই করবো, বাট শুরুতে আমি ফ্র্যাকশন গুলোতে যাব না, তাহলে অঙ্কটা সিম্পল থাকে। আমার এই দশমিক যদি শুরুতে আমি না যাই, তাহলে অঙ্কগুলো সিম্পল থাকে। এখন একটা জিনিস বলি ভাই, টু বি ভেরি অনেস্ট, এই অঙ্কটার ক্ষেত্রে পার্সেন্টেজ এফিসিয়েন্সি মেথডে যাওয়ার চেয়ে আপনার জন্য তো আপনি আগে যেভাবে করে আছেন সেটা সহজ মনে হতে পারে, বাট দুইটাই আপনি এখানে মানে প্রথমে যে নিচে করে দেখাইছে, ওই নেমে করে দেখাইছে, ঠিক আছে? এটা ইজি। বাট আপনারা যখন পার্সেন্টেজ এফিসিয়েন্সি অভ্যস্ত হয়ে যাবেন, এটা জাস্ট 3টা স্টেপের কাজ। স্টেপ গুলা কি কি? ফিলিং এফিসিয়েন্সি হচ্ছে 100/20। এখানে আমরা তাহলে একটা জিনিস জানবো, ওই কাজটা একবার করা হইতেছে সেই টাইমটুকু দেয়া আছে কিনা। যদি না দেয়া থাকে তো একবারে কনভার্ট করে নিতে হবে, যেমনটা আমি উপরের এই রিমঝিমার সোনুর অঙ্কে দেখাইলাম। ওকে, পরেরটাই 1.66 আপনি বের করবেন, আপনি বের করবেন 100/60। হয় দুটা যোগ হবে অথবা একটা থেকে একটা বিয়োগ হবে। যদি সবগুলা পজিটিভ ওয়ার্ক হয় তাহলে যোগ হইতো, যেহেতু নেগেটিভ এখানে একটা নেগেটিভ ওয়ার্ক আছে, ওইটা বিয়োগ, ওইটা নেগেটিভ ওয়ার্কটা বিয়োগ দিবেন। বিয়োগ দিলে যেটা আসে সেটা কি, প্রতি 100 মিনিট সময় বা 100 ইউনিট সময় আপনি কাজটা কতবার করতে পারছেন। এবার আপনাকে রেজাল্টে যা বের করতে বলবে সেই অনুযায়ী আপনি লাস্ট লাইনটা দিয়ে অঙ্কটা বের করবেন। তো এই যে এখানে 3.33 হয়েছে, এটা আপনার হবে 200/60। নর্মাল আমি দশমিকে যেতে মানা করতেছি। দেন আপনি ওই পার্টটা ওরকম লাস্টের রেজাল্টটা বের করার সময় অলওয়েজ ঐকিক নিয়ম ইউজ করবেন, অলওয়েজ। যে 200/60 বার করতে পারে 100 মিনিটে, একবার করতে পারবে কত মিনিটে, এটা দিয়ে অলওয়েজ আপনার রেজাল্ট বের হবে, অলওয়েজ। ওই জায়গায় আপনি ওরকম মানে গোয়ার্তুমি করবেন না যে আরে এগুলো মুখস্থ বিদ্যা, এটা করা যাবে না। ওই জায়গাটাতে অলওয়েজ আপনি ইয়েটা অ্যাপ্লাই করুন। ফর এক্সাম্পল আমি একদম প্রথম জায়গাটা চলে যাই, এই যে একদম প্রথম যে অঙ্কটা, মনে করেন আমাদের 25% বেড়েছিল পার্সেন্টেজ এফিসিয়েন্সি, কম্বাইন্ড এফিসিয়েন্সি। 25% মানে কি? 25% মানে হচ্ছে আমি 25 বার করতে পারি 100 মিনিটে বা 100 ঘন্টায়, একবার করতে পারবো কত দিনে বা কত ঘন্টায়, হোয়াট এভার। 25 বার করতে পারি 100 দিনে, একবার করতে পারবো কত দিনে, 100/25 দিনে। এই লাইনটা দিয়ে আপনি অলওয়েজ লাস্ট স্টেপে রেজাল্ট বের করার সময় এইভাবে অ্যাপ্লাই করবেন, ইট বিকামস ইজি। ওকে, সো দেখেন নেগেটিভ ওয়ার্কের কনসেপ্ট আপনার ক্লিয়ার, ঠিক আছে? তো এই জায়গায় ভাই অঙ্কটা আপনি পার্সেন্টেজ এফিসিয়েন্সি দিয়ে একটু করেন, বোঝার চেষ্টা করেন, সহজ হয়ে যাবে। এই জিনিসগুলো কি ছোট অঙ্কের ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেবল না অতটা, বাট বড় অঙ্কগুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ এফিসিয়েন্সি রিয়েলি হেল্পস আ লট, রিয়েলি হেল্পস আ লট। চলেন এবার সামনে আগাই। অ্যাপ্লিকেশন অফ ইনভার্স প্রপোর্শন, হ্যাঁ? হ্যাঁ, এই অঙ্কটায় এই টপিকটায় যাওয়ার আগে হোয়াট আই সাজেস্ট, আপনারা এখন পর্যন্ত যা যা করছি এগুলো পুরোটা আরেকবার একটু ভালো মতো দেখেন, স্পেশালি নেগেটিভ ওয়ার্কের কনসেপ্টটা, যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্ক ঐকিক নিয়মে করেন, পার্সেন্টেজ এফিসিয়েন্সি আরেকবার করেন। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ইনভার্স প্রপোর্শন, হ্যাঁ, এটা খুবই সহজ একটা টপিক। তো এবারে খেয়াল করেন, এই যে আমরা অ্যাপ্লিকেশন অফ ইনভার্স প্রপোর্শন এগুলো ভুলে যান। প্রোডাক্ট কনস্ট্যান্সি আগের একটা চ্যাপ্টারে পড়ে আসছি, আপনাদের মনে আসছে যে দুইটা জিনিসের গুণফল অলওয়েজ সেম হয়, এটা সেই টপিকের অঙ্ক। এখন দেখবেন এতদিন পর্যন্ত এই যে ওয়ার্কের অঙ্কগুলা, কাজের অঙ্কগুলো যত কঠিন বড় বড় হইতে, এবারে দেখবেন শর্টকাট শিখতে চান না, শর্টকাট অঙ্ক কত ছোট হয়ে যাচ্ছে, কত ছোট হয়ে যাচ্ছে এবার দেখবেন। তার আগে একটা কথা বলি ভাইয়া, আপনারা এই লেকচারটা এখন শোনা বন্ধ করে দেন। আপনি
8.1, 8.2, 8.3, মানে এই লেকচারে এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে সেই জিনিসগুলো আবার করেন। এখানে প্রত্যেকটা অঙ্ক প্রায় এখন পর্যন্ত প্রায় 15-20টা অঙ্ক হয়েছে, এদের মধ্যে কয়েকটা থিওরি আমি আলোচনা করছি। এই প্রত্যেকটা থিওরি এবং অঙ্ক আপনি যতক্ষণে না ঐকিক নিয়ম এবং ওয়াট পার্সেন্টেজ ইফিসিয়েন্সি দুই মেথডই করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত 8.4-এ যায় না। ব্যাক করেন, শুরু থেকে আবার লেকচার গুলো শুনেন, আবার বুঝেন। এই একটা মাত্র জিনিস বোঝার চেষ্টা করেন যে পার্সেন্টেজ ইফিসিয়েন্সি মানে কি, 100 ইউনিট সময়, 100 মিনিটে, 100 দিনে, 100 ঘন্টায় রিলেভেন্ট যে ইউনিট সময়ে কাজটা কতবার করা যায়, দিস ইজ পার্সেন্টেজ এফিসিয়েন্সি। এটা আপনি যেমনি বের করে নেন, আপনি উইকিট নেমে বের করেন, ওই সূত্র দিয়ে বের করেন, হোয়াট এভার, আপনাকে যে কোনো অঙ্কে আপনাকে বের করতে হবে কি, মনে করেন এই যে সোনুর অঙ্কে দেয়া আছে 20 পেজ করতে পারে 1 ঘন্টায়, না আপনাকে বের করতে হবে 100 ঘন্টায় কত পেজ করতে পারে। দ্যাট ইজ পার্সেন্টেজ। আপনারা মুখস্থ করে করাই হয় কি, আপনি 20 দিয়ে হয়তো 100 ভাগ দিয়ে দিবেন, অঙ্ক হবে না। এই সোনুর অঙ্কে হবে না, নিচের অঙ্কটাই হচ্ছে সোনুর অঙ্কটা, এটা হবে না। সোনুর অঙ্কটা এই জন্য ভাই, পার্সেন্টেজ ইফিসিয়েন্সির ডেফিনেশনটা হচ্ছে 100 মিনিটে, 100 ঘন্টায়, 100 দিনে ওই কাজটা সে কতবার করতে পারে, মানে 100 ইউনিট সময় কাজটা কতবার করতে পারে। এটা আপনি যদি উইকিট নিয়ম দিয়ে বের করতে চান, উইকিট নিয়ম দিয়ে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এই আবারও একটু ব্যাক করতেছি ডেফিনেশনে, এই যে এই 3টা লাইন, এই 3টা লাইন বলছে একবার করতে পারে এন ডেজে, আমাদের বের করতে হবে তাহলে কি 100 ডেজে কয়বার করতে পারে, রাইট? ক্লিয়ার? এন ডেজে করতে পারে একবার, একদিনে করতে পারে 1/n বার, 100 দিনে করতে পারে এই যে 1/n × 100 বার, মানে আলটিমেটলি 100/n বার। সো পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ডেফিনেশনটা কি, 100 ইউনিট সময়ে সেই কাজটা কতবার করতে পারে। আমি কথা আমাদের মনে হয় 50 বার বলে ফেলছি, কারণ আপনারা ডেফিনেশনটাই ভুল করেন। এই জায়গায় আপনারা খালি ওই যে মনে করেন যা পান তাই দিয়ে 100 ভাগ করে দেন, এরপর অঙ্কটা হয় না, এটাই। এবং আলটিমেটলি আমাদের কোনো একটা জায়গায় গিয়ে ফাইনাল রেজাল্টে পার্সেন্টেজ ইফিসিয়েন্সি আসে, তখন আমরা আবার এই 25% মানে কি, মনে করেন যোগ বিয়োগ করলাম, মানে হচ্ছে যে সে 25 বার করতে পারে 100 দিনে, বা যদি রিলেভেন্ট অঙ্কটা মিনিট হয় 100 মিনিটে, বা এই। তো যেমন সোনুর অঙ্কটা আমাদের আমরা খেয়াল নেই, আমরা একটু আগে আমি আপনাকে করাইছি পার্সেন্টেজ ইফিসিয়েন্সি কত আসছিল, 10,000 মনে হয়। তার মানে সে 10,000 পেজ দুজন মিলে লিখতে পারে 100 ঘন্টায়, তাহলে পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ছিল 10,000%, তাই না? 10,000%, তার মানে কি 10,000 পেজ লিখতে পারে 100 ঘন্টায়। এক পেজ লিখতে পারে কত ঘন্টায় বা সামথিং অর হোয়াট এভার, মানে প্রশ্নে যা চাবে ওই লাস্ট লাইনে গিয়ে ওটা দিয়ে প্রশ্নের অনুযায়ী আবার ওই কিক নেমে বের করবো। সিমিলারলি এখানে যেমন আপনাকে বলা ছিল 20 মিনিটে ট্যাঙ্কিটা ভরতে পারে, আপনাকে বের করতে হবে কি 100 মিনিটে ট্যাঙ্কিটা কয়বার ভরতে পারে, দ্যাট ইজ পার্সেন্টেজ ইফিসিয়েন্সি। দেখা যাচ্ছে 5% আসে, আপনি এটা ওই কিক নেমে বের করতে পারেন। দেখেন 20 মিনিটে ভরতে পারে একবার, 1 মিনিটে ভরতে পারে কয়বার, 100 মিনিটে ভরতে পারে কয়বার, দ্যাট ইজ পার্সেন্টেজ ইফিসিয়েন্সি। আপনাকে একটা জিনিস বোঝা থাকতে হবে যে ওই কাজটা একবার করতে কয় মিনিট বা কত মিনিট সময় লাগে সেটা যদি দেওয়া থাকে, তাহলে সেটা 100কে সেটা দিয়ে ভাগ করলে বের হয়েছে। ঠিক আছে, একটু যদি আপনারা শিখে যান ভাইয়া, এই ডেফিনেশনটা আমি এটা বারবার কেন বলতেছি, দিস ইজ দ্য কোর কনসেপ্ট ইন দিস চ্যাপ্টার। অনলি একটা সিঙ্গেল চ্যাপ্টার, সিঙ্গেল কনসেপ্টের বেস করে এই পুরো অঙ্কগুলো সহজ হয়ে যাচ্ছে। সো 8.4 আপনি যদি এতক্ষণ পর্যন্ত উপরের জিনিসগুলো না বুঝে থাকেন বা একদম কনফিডেন্ট না থাকেন যে আমি প্রত্যেকটা অঙ্ক এখানে পার্সেন্টেজ এফিসিয়েন্সি ঐকিক নিয়ম দুই জায়গায় বুঝি, তাহলে আপনি এই মেথডে যাবেন। এবং এগুলো বোঝার উপায় কি, লাইন বাই লাইন রিডিং করবেন, আমার কথাগুলা বারবার শুনবেন, দেন এই প্রত্যেকটা এক্সাম্পল নিজে খাতায় লিখে লিখে করবেন। দ্যাট ইজ দ্য থিং। যদি এটা আপনি বুঝে যান তাহলে 8.4 আমি শুরু করতেছি। ক্লিয়ার? আপনি এই লেকচারটা এই জায়গায় কখন থেকে শুনবেন, যখন আপনি কনফার্ম যে ভাই আমি আসলে 8.3 পর্যন্ত আই এম ক্লিয়ার। ওকে, লেটস গো টু 8.4। ওকে, লেটস গো টু 8.4, প্রোডাক্ট কনস্ট্যান্সি। আমি থিওরির কথাটুকু পড়াচ্ছি না, আপনারা একটু পড়ে নেবেন। থিওরির কথাটুকু মানে এই যে এস থেকে শুরু করে এই ম্যান ডে আওয়ার্স, এই জিনিসটাকে আমি পড়াচ্ছি না, বাট খেয়াল করেন আমি একটা জিনিস জাস্ট বলতেছি, সেটা কি, লাস্ট লাইনটা। So the amount of work is defined in terms of man days, man hours, man day hours. এই 3টা টার্ম মনে রাখবেন, man days, man hours, man day hours। টার্মগুলো কি কি দেখেন, একটা কাজ করতে মনে করেন 5 জনের 10 ঘন্টা লাগে, 5 জনের 10 ঘন্টা লাগে, তাহলে ওই কাজটা আসলে টোটাল ম্যান আওয়ারে প্রকাশ করলে হচ্ছে 5 × 10 মানে 50 ঘন্টা। একটা কাজ করতে মনে করেন একজনের 2 দিন লাগে, তাহলে ওই কাজটা ম্যান ডেতে প্রকাশ করলে হয় 1 × 2 days, ম্যান ডেজ। এই ম্যান ডেজ অর ম্যান আওয়ার্স, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ম্যান ডেজ আওয়ার্স। মনে করেন এরকম বললাম যে একজন মানুষ
দৈনিক 3 ঘন্টা করে কাজ করলে ওই কাজটা করতে তার 10 দিন সময় লাগে। বা আরো একটু বলি যে 5 জন মানুষ প্রতিদিন 2 ঘন্টা কাজ করে 10 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে ওই কাজটার আসলে টোটাল ওয়ার্ক ভলিউম কত, ওয়ার্ক কাজের পরিমাণটা কত, সেটা হচ্ছে ম্যান ডেজ আওয়ার্স। 5 জন মানুষ 10 দিন কাজ করে, প্রতিদিন মনে করেন 3 ঘন্টা করে। এটাই হচ্ছে এই প্রোডাক্ট কনস্ট্যান্সি, এটাই হচ্ছে এই প্রোডাক্ট কনস্ট্যান্সি। এই তিনটা জিনিস দিয়ে আমরা জিনিসগুলো বুঝবো। আমি উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে, বিশ্বাস করেন এই নিয়ম এইসব অঙ্ক যে কত সহজ হয়ে যায়, 2 মিনিটের অঙ্ক হয়ে যায়। কোন অঙ্কগুলো এইভাবে করবো, অঙ্ক আপনার পরিচিত, অঙ্ক আপনার পরিচিত, আপনাকে ঐকিক নিয়মে করে আছেন, একবার যদি সিস্টেমে মজা পেয়ে যান, সিস্টেমটা বুঝেন, তাহলে আসলে আপনার আর কোনো জীবনে আপনার এইসব অঙ্কের কোনো প্রবলেম হবে না। মূল লাস্ট লাইনটা, এইটা হচ্ছে লাস্ট লাইন, আমাকে একটা অঙ্ককে, একটা ওয়ার্ককে, একটা কাজকে প্রকাশ করতে হবে এইভাবে, ম্যান ডেজ, ম্যান আওয়ার্স, ম্যান ডে আওয়ার্স, এরকম। এটাই তো আমি উদাহরণ দিয়ে দিয়ে জিনিসগুলো ক্লিয়ার করবো। এই উদাহরণ আপনার আগে করে আসছে, আপনার আগে এই সব অঙ্ক ঐকিক নিয়মে করে আসছেন, ক্লিয়ার। এখন আপনাদেরকে আমি জিনিসগুলো একদম মানে এত সহজ হয়ে যাবে, ইউ জাস্ট লাভ ইট। এই একটা এক্সাম্পল দিয়ে এত সহজ হয়ে যাবে। আর তার আগে আবারও বলতেছি, উপরের জিনিসগুলো ভালোভাবে দেখে এসে দেন 8.3 পর্যন্ত কনফার্ম হলে দেন নিচে এটা করবেন, ওকে? ঠিক আছে। আমি উদাহরণটা শুরু করার আগে আরো একবার আপনাদেরকে একটু বলি, এই টাইপের অঙ্কগুলো, এখন যে অঙ্কগুলো করবো সেখানে আমার কাজই হচ্ছে কোনো একটা কাজকে এই জিনিসগুলোর গুণফল আকারে প্রকাশ করে, যেগুলো হাইফেন দিয়ে, ম্যান এবং ডে, ম্যান আওয়ার, অথবা ম্যান ডে মিনিটস, ম্যান ডে আওয়ার, অর হোয়াট এভার। মানে ব্যাপার হচ্ছে যে যে কয়জন ওয়ার্ক ফোর্স বা মানুষ কাজ করে, অথবা যে কয়টা নল কাজ করে, অথবা যারা কাজ করে, তাদেরকে তাদের যে মিনিট এটাতে প্রকাশ করা, এটাই হচ্ছে আসলে প্রোডাক্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, সো চলেন শুরু করা যাক। ইফ 20 persons can do a piece of work in 7 days, then calculate the number of persons required to complete the work in 28 days. একটা জিনিস দেখো, তাহলে কাজটা করতে আসলে টোটাল ম্যান ডে কয়দিন লাগে, 20 × 7। কারণ সেখানে যদি আমি 28 জন মানুষ দিই, সরি 28 দিন সময় দিই, কয়জন মানুষ লাগবে? সিম্পল ভাই, দেখেন এই যে ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ পার্সনস মানে ম্যান ইন্টু ডেজ ইকুয়ালস টু দ্য ওয়ার্ক, রাইট? মানে ওয়ার্ক ভলিউম, বেসিক্যালি কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে দেখেন এটা কত, 140 ম্যান ডেজ। তাহলে আমরা অঙ্কটা ঐকিক নেমে যা করতাম, আপনি করে দেখেন, আপনি ঐকিক নেমে করেন, সেম জিনিসই আসে, মানে রেজাল্ট সেম না, সিমিলার ফরম্যাটই আসে। এখন আমরা মনে করি যে 28 দিনে করতে এক্স জন মানুষ লাগবে, তাহলে এক্স ইন্টু 28 তো 140 হবে, তাই না? তো আসলে ব্যাপারটা কি জানেন, আমার এই 140 শব্দটা কোনোদিন বের করা লাগবে না। আমরা কি করবো, আমরা এরকম লিখবো 20 × 7 ইকুয়ালস টু এক্স ইন্টু 28। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে যে আমার পুরো কাজের ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে বাকি সব মানে কম্বিনেশন, মানুষ বাড়াইলে কাজ সময় বেশি, কম সময় লাগবে, সময় বাড়াইলে কম মানুষ লাগবে, এরকম। সেকেন্ড মেথড বলে কোনো কথা না, ওটা উপরের মেথডটাই, যে ম্যান ইন্টু ডে ইকুয়ালস টু অ্যানাদার ম্যান ইন্টু অ্যানাদার ডে ইকুয়ালস টু ওয়ার্ক ডান, ওইভাবেই করছি। থার্ড মেথড, ম্যান ডে ইকুয়ালস টু ওয়ার্ক হুইচ ইজ কনস্ট্যান্ট, একই ভাইয়া, থার্ড মেথড বলে কিছু নাই, বেসিক্যালি সেকেন্ড মেথডটাই, ফার্স্ট মেথডটাই। ঠিক আছে, আর কিছু না, ক্লিয়ার? অন্য কোনো কিছু নেই, এইভাবে করেই করছে। Since the number of days is increased by 3 times, so the number of men will be decreased by 3/4 times. এগুলো নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই, লাস্ট লাইনটিও চিন্তা করার দরকার নেই। আপনি এই মেথডটা খালি চিন্তা করেন যে মানুষ আর সময়ের গুণফল হবে কাজের পরিমাণ। ক্লিয়ার? এখন ভাই অঙ্কগুলো শুরু করেন, আসেন। 25 men can do a piece of work in 36 days, working 10 hours a day. তাহলে এখানে কি হবে ভাই, 25 × 36 × 10, এইটা হচ্ছে আসলে টোটাল কাজের পরিমাণ। Then how many men are required to complete the work working 6 hours a day in 20 days? মিসিং কোনটা সেটার এক্স ধরেন, এক্স মানে ভেরিয়েবল আকারে ধরেন, এই যে সিম্পল, বুঝতে পারছেন ভাই? অল্টারনেটিভে চিন্তা করার আর দরকার নেই, দিস ইজ দ্য কোর কনসেপ্ট, ওই কনসেপ্টেই করেন, এই অল্টারনেটিভ চিন্তা করার দরকারই নেই। দ্য কোর কনসেপ্ট ইজ এই তিনটা জিনিস, মানে এই তিনটা জিনিস মানে আমরা কাজকে প্রকাশ করব, যারা কাজ করে তারা, এবং যে সময় লাগে তার গুণফল আকারে, দিস ইজ দ্য কনসেপ্ট। 3 নম্বর অঙ্কটা করলে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দিস আর ভেরি সিম্পল ম্যাথ, এখানে খালি হিসাব অঙ্ক ঐকিক নেমে করলেও পারবেন, বাট এইসব জিনিস আপনাকে কি করবে, সময় সেভ করবে পরীক্ষা, আর কিছু না। ভাই এই চ্যাপ্টারটা আবারও বলতেছি, খুব সময় দিয়ে করেন। আমি এই চ্যাপ্টারটা আপনাদের যে মানে ক্লাস 9 কি পরিমাণ প্রিপারেশন নিছি যে আপনারা যেন সহজে বুঝাইতে পারি, এই জন্য দেখেন আমি একই কথা যে কতবার বলতেছি,
বিকজ দিস আর ভেরি ইজি ম্যাথস, পরীক্ষা আসে আপনার টাইম সেভ করার ম্যাথ এগুলা, ঠিক আছে? আপনি একটু, আপনি এই চ্যাপ্টারটা ভাই আমি বলি, আমি আপনাদেরকে 7 দিন সময় দিব এই চ্যাপ্টারটা করার জন্য, বাট 5 বার করবেন। আপনি একটা সিঙ্গেল কমেন্ট এই চ্যাপ্টারে করবেন না ভাইয়া বুঝিনি, মানে করবেন ডেফিনেটলি, বাট তার আগে নিজের পুরো মাথাটা ঢেলে দেবেন এই পিডিএফ এর উপরে। 2 বার 3 বার করে আজকে বুঝতে পারেন না, কালকে আবার বসেন একটা কোনো একটা টপিক যদি, এবং এখানে ভাই আপনি আবার বলুন উইকিট নেমে সব করবেন, ওয়ার্ক ইফিসিয়েন্সি ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। ইফিসিয়েন্সি ডেফিনেশন, পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ডেফিনেশন আমি একটা মাত্র জিনিস বলছি, প্রতি 100 ইউনিট সময়ে, ইউনিটটা কি আওয়ার, মিনিট, দিন, যা কিছু হোক, ওই কাজটা কতবার করা যায়, দিস ইজ দ্য ডেফিনেশন অফ পার্সেন্টেজ ইফিসিয়েন্সি। ঠিক আছে, ওকে চলেন। এক্সাম্পল 3, এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 30 men টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইন 100 days। তার মানে এটা কাজটা করার জন্য আসলে কতদিন সময় লাগে বলেন? 30 ইন্টু 100। But later he realized just after 25 days only 20% of the work had been completed. সে কয়দিন পরে রিয়েলাইজ করছে কত পার্সেন্ট কাজ হয়েছে? 20% কাজ হয়েছে। হ্যাঁ, আফটার 25 ডেজ। ভাই এই অঙ্কটা ভেরি সিম্পল। টোটাল কাজের ভলিউমটা কত বলেন? 30 ইন্টু 100, এটা হচ্ছে টোটাল কাজের ভলিউম। হ্যাঁ, এটা টোটাল কাজের ভলিউম। 30 ইন্টু 100, দিস ইজ দ্য টোটাল কাজের ভলিউম। ক্লিয়ার? কন্ট্রাক্টর এমপ্লয়েড 30 মেন সে দিছে। এখন এই জায়গাটা কিন্তু আপনি ভুল করে ফেলবেন। এই যে আমিও বলতেছি যে আমি বলতেছি টোটাল কাজের ভলিউম 30 ইন্টু 100, আসলে না, এই ভুলটা করা যাবে না। টোটাল কাজের ভলিউম 30 ইন্টু 100 আমি ভাবছিলাম আসলে তো তার চেয়ে বেশি কাজ। 25 দিন পরে দেখলাম 100 দিন সময় নিছি, ধরছিলাম 25 দিনে তাহলে 25% হওয়া উচিত ছিল, বাট দেখলাম অনলি 20% হয়েছে। তার মানে কি আমি যা ভাবছিলাম তার চেয়ে তো আসলে সময়ে বা লোক কিছু একটা বেশি লাগবে, তাই না? চলেন অঙ্কটাকে পুরোটা পড়ি একটু, তারপরে ঐকিক নেমে আপনার এই অঙ্ক করে আসছেন। এই যে এই অঙ্ক ঐকিক নেমে করে আসছেন, কেমনে করে আসছেন? আগে এই অঙ্কটা এই নিচের সলিউশন দেখা যারা ক্লাস 6 to 10 এর নিয়মে করে ফেলেন। এই অঙ্কটা বাংলায় ট্রান্সলেশন করেন, ট্রান্সলেশন করে ক্লাস 6 to 10 এর নিয়মে আগে ঐকিক নেমে একবার করে ফেলেন। আবারও বলতেছি, জানি করবেন না, তাও বলতেছি, না করে সলিউশন দেখা শুরু করবেন, এখানেই পারবেন না। ওকে, হাউ মেনি এক্সট্রা ডেজ দেন দ্য শিডিউল টাইম আর রিকোয়ার্ড। প্রথম জিনিস যে কয়দিন এক্সট্রা দিন লাগবে, যে যদি 25 দিন পরে দেখা যায় 20% কাজ হয়েছে, তাহলে বেশি সময় কত লাগবে? 20% মানে কি, মানে 1/5 কাজ হয়েছে, তাই না? 5/1 কাজ হয়েছে। টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন শিডিউল টাইম হাউ মেনি মেন হি হ্যাজ টু ইনক্রিজ। 25 দিন পরে কতজন লোক বাড়াইতে হবে? ক্লাস 6 থেকে 10 এর বই খুলে দেখেন, ঐকিক নিয়ম যেসব জায়গায় করাইছে এই অঙ্ক এখানে আসছে, ছোটবেলায় এগুলো করে আসছেন। যেই রিভিশনের পিডিএফ দিছিলাম, একটা রিভিশনের ইউটিউব লিঙ্ক গুলো দিছিলাম, সেখানে খুলে দেখেন এই অঙ্ক আছে, আপনার খাতা থাকার কথা। যদি আপনারা ওই ঘোড়াডাঙ্গায় ঘাস খেয়ে না থাকেন, যদি সেই সব, বারবার বলছি এখানে রিভিশনের ভিডিওগুলো দিচ্ছি, অঙ্কগুলো খাতায় তুলে জাস্ট অঙ্কগুলো করার জন্য, এটা আপনার একটা কোশ্চেন ব্যাংক হয়ে যাবে। যদি করে থাকেন সেখানে এই অঙ্ক আছে। If the amount of work is also increased by 20% of the actual work, then how many extra days are required in comparison with the scheduled time? But the number of men remain constant. মানে আমি 30 জন লোকই রাখবো, কাজের পরিমাণও 20% বাড়ছে, ঠিক আছে? তাহলে আবার এক্সট্রা কতদিন সময় লাগবে? হাউ মেনি মেন শুড বি ইনক্রিজ সো দ্যাট দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন 25 days লেস দ্যান দ্য শিডিউল টাইম। 25 দিন কম সময় শেষ করা যাবে। ভাই একটা কথা বলি, এই 3 নম্বর অঙ্কটা যে পারবেন সাইবিতে চান্স পাবেন। 3 নম্বর অঙ্কটা যে 4টা অঙ্ক আলাদা আলাদা অঙ্ক পারবেন সাইবিতে চান্স পাবেন, বলে রাখলাম যে এখন থেকে অঙ্কটা এই নিচের সলিউশন দেখার আগে করতে পারবেন, সাইবিতে চান্স পাবেন। যে প্রশ্ন বুঝবেন, সহজ বাংলা প্রশ্ন বুঝবেন, সাইবিতে চান্স পাবেন। এইকে চ্যালেঞ্জ দেখেন তো পারেন কিনা। না পারলে চান্স পাবেন না তা না, না পারলে এই কদিন সময় আরো বেশি বেশি সময় দিতে হবে, বেশি বেশি নিজের প্রশ্ন বোঝার কোয়ালিটি বাড়াইতে হবে, নট সলিউশন। বলে দিচ্ছি, প্রশ্ন বোঝার কোয়ালিটি বাড়াইতে হবে। এখানে 4টা অঙ্ক, চলেন একটা করে শুরু করি। প্রথমটা, হাউ মেনি এক্সট্রা ডেজ দেন দ্য শিডিউল টাইম রিকোয়ার্ড। হাউ মেনি এক্সট্রা ডেজ দেন দ্য শিডিউল টাইম রিকোয়ার্ড, নর্মাল হিসাবে এক্সট্রা কয়দিন লাগবে। ওকে ভাইয়া, চলেন শুরু করি। মেন ডেজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, ঠিক আছে? তাহলে 25 দিনে মানুষ কতটুকু কাজ করছে, চলেন সেটাকে দেখি। 30 জন মানুষ 25 দিনে কাজ করছে, তাহলে তারা কাজ করছে 25 ইন্টু 30, 750 ম্যান ডে কাজ করছে, যেটা আসলে অ্যাকচুয়াল কাজের কত পার্সেন্ট? 20%। যেটা আসলে অ্যাকচুয়াল কাজের 20%। তাহলে এখান থেকে খেলাটা, চলেন আসলে অ্যাকচুয়াল কাজের ভলিউমটা তাহলে বের করে ফেলি। অ্যাকচুয়াল কাজের ভলিউমটা তাহলে বের করে ফেলি। 20% যদি 750 হয়, তাহলে 100% কত? 750 ইন্টু 5, তাই না? 20% যদি হয় 750 ম্যান ডে, তাহলে 100% কত? 750 ইন্টু 5, সেটা বুঝতেছেন? সরি, মানে 150 ইন্টু, হ্যাঁ দেখেন কি বলছে, এটা তো 20% of the actual work. Now the work to be done is 4 times than the work done.
বাট দ্য নাম্বার অফ ডেজ ইজ অনলি 3 টাইমস। এই সিস্টেমে যায়েন না। আপনি আগে একটু আমাকে বলেন তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে 750 ইন্টু 5, রাইট? এটা বুঝতে পারছেন? কারণ যেহেতু এখন পর্যন্ত যে কাজ হয়েছে 30 জন মানুষ 25 দিন কাজ করছে, তাহলে টোটাল ম্যান ডে হয়েছে 30 ইন্টু 25, যেটা টোটাল কাজের 20%। তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে বেসিক্যালি আরো আরো 4 গুণ কাজ বাকি, তাই না? মানে আরো 80% কাজ বাকি। তাহলে 750 ইন্টু 5 এটা হচ্ছে টোটাল কাজ, বাকি কাজ হচ্ছে 750 ইন্টু 4। মুখে মুখেই করাচ্ছি, বুঝতেছেন? এই পর্যন্ত বুঝে রাখেন। এখন ধরেন ওরা একটা কি পড়তে বলছে সেটা একটু দেখি। নাও দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান ইজ 4 টাইমস দ্যান দ্য ওয়ার্ক ডান, মানে করা লাগবে আরো 4 গুণ। বাট দেখেন আমার হাতে মানুষ আছে কয়জন? 30 জন, তাই না? দ্য নাম্বার অফ আর ডেজ বাকি আছে কয় গুণ? ডেজ বাকি আছে 3 গুণ। বাট দ্য নাম্বার অফ ডেজ ইজ অনলি 3 টাইমস, মানে 25 দিন গেছে আর 75 দিন বাকি আছে। সো দ্য রিকোয়ার্ড 4 টাইম নাম্বারস অফ ডেজ দাস হ্যাজ টু ওয়ার্ক ফর এক্সট্রা 25 ডেজ। এইভাবে চিন্তা করেন না। এভাবে চিন্তা করতে গেলে অঙ্কটা আপনার জন্য কঠিন মনে হবে। অঙ্কটা আপনার জন্য কঠিন মনে হবে। আমি এই মেথডটা আবারও বলতেছি, একটু কথাবার্তা বাদ দেন। আমাদের প্রশ্নটা কি? হাউ মেনি এক্সট্রা ডেজ দ্য শিডিউল টাইম আর রিকোয়ার্ড। তাহলে ভাই আমি আপনাকে সহজ জিনিস বলি, অঙ্কটা দাঁড়াইছে 30 জন মানুষ 25 দিনে 20% কাজ শেষ করতে পারছে, বাকি কাজ শেষ করতে তার কয়দিন লাগবে। এইটা যদি বের করতে পারেন সেখান থেকে 100 বাদ দিলেই আপনি এক্সট্রা ডেজটা পাবেন। তাহলে ভাই এই যে উপরের মেথডই আমরা অঙ্কটা করবো, যে এই মেথডে অঙ্কটা করবো, এই মেথডে আমরা অঙ্কটা করবো। আচ্ছা, সহজ জিনিস ভাইয়া বলি, ওই মেথডে যদি আমরা অঙ্কটা করতে যাই আমাদের কাজ কি বলেন তো? আমরা ভাই আগের মেথডই করবো, একটু বোঝার চেষ্টা করেন। আমরা এখান থেকে টোটাল কাজে যে বলছিলাম যে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওয়ার্ক ভলিউমটা বের করি, ওয়ার্ক ডান, ওয়ার্ক ভলিউমটা বের করি, তাই না? এখানে ওয়ার্ক ভলিউম কত বলেন? ওয়ার্ক ভলিউম আমরা পাই গেছি যে ভাই আমি ম্যান ডে তে যদি কনভার্ট করি ওয়ার্ক ভলিউমটা হচ্ছে 750 ইন্টু 5, তাই না? 5 কেন এটা বুঝছেন ভাইয়া? আবারও বলি, 750 হচ্ছে টোটাল কাজের 20%। তাহলে টোটাল 100% কত? ওই কি নিয়ে চিন্তা করতে পারেন, 20% সমান যদি 750 হয়, 1% সমান কত? 20/750, তাই না? সরি, মানে 750/20, 100% সমান কত? তাহলে এই জায়গাটা আমি এবার আপনাদেরকে পুরোটা করে দেখাই। আমরা কিন্তু ভাই মেন ডে কনসেপ্টই করতেছি। এই যে দেখেন, এই যে কনসেপ্ট অ্যাপ্লাই করছিলাম মনে আছে যে x ইন্টু 28 সমান টোটাল মেন ডে। এই যে এই কনসেপ্ট x ইন্টু 28 সমান কত? টোটাল টোটাল ওয়ার্ক ভলিউম। এই কনসেপ্টে এখন অ্যাপ্লাই করো। আমরা অলরেডি টোটাল ওয়ার্ক ভলিউম পাই গেছি না? টোটাল ওয়ার্ক ভলিউম কত? 750 ইন্টু 5, তাই না? চলেন এটা আবার করি। দেখেন ভাই একদম, মানে আমি টু দ্য পয়েন্ট আপনাকে লিখে লিখে দেখাচ্ছি, খেয়াল করেন। আমরা এখন পর্যন্ত কাজ হয়েছে 25 দিন, 25 দিনে তাহলে কতটুকু কাজ হয়েছে? 30 ইন্টু 25 ম্যান ডেজ, তাই না? ক্লিয়ার? বুঝতে পারতেছেন? ম্যান ডেজ। বাট এটা কিন্তু আমার পুরো কাজটা না। প্রশ্ন বলতেছে এই কাজটা হচ্ছে টোটাল কাজের 20%। 20% সমান 750 ম্যান ডেজ, তাহলে 100% সমান কত? আমি এখানে এক মাসের একটা স্টেপ করি না যে 1% সমান কত। 100% সমান হচ্ছে 750 ইন্টু 100/20 সমান হচ্ছে, তাহলে কি আসে? এই 100 দিয়ে কাটছি, 750 ইন্টু 5। আমি এই দেখেন গুণগুলা করতেছি না, রেখে দিচ্ছি। এখন আসেন, মনে করি টোটাল কাজটা শেষ করতে ডি ডেজ সময় লাগবে। একটা জিনিস বুঝেন, এই প্রশ্ন যে বলছিল 100 ডেজ, ওটা তো কন্ট্রাক্টর অ্যাজিউম করছিল যে 100 দিনে সে কাজটা তুলবে, শেষ করবে। পারবে কিনা সেটা আমি বুঝতেছি না যে পারবে কিনা। এখন দেখেন তাহলে আমার টোটাল কাজের ভলিউমটা কত? দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক ভলিউম, 750 ইন্টু 5, দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক ভলিউম। ঠিক আছে? তাহলে দেখেন আমি এক্স লিখলাম না, জাস্ট বোঝার সুবিধার জন্য ডি লিখলাম। যে মনে করেন তার 2 ডেজ সময় লাগবে, আমাদের টোটাল 30 জন মানুষ 2 ডেজ সময় লাগবে। আমরা এখানে প্রশ্নটা ছিল আসলে এখানে টোটাল ওয়ার্ক ভলিউমটা নরমালি দেয়া নাই। এই যে 100টা প্রশ্ন দিচ্ছে, এই 100টা মিসলিডিং, এটাই আমাকে আমাকে মিসগাইড করার জন্য। ঠিক আছে? তাহলে ডি সমান কত হবে? 750 ইন্টু 5/30 ভাগ 30, এই 125 আছে। তাহলে দেখেন টোটাল কাজটা শেষ করতে 125 দিন সময় লাগবে। যেহেতু ধরছিলাম 100 দিন, তাহলে বাড়তি কদিন লাগতেছে? 25 দিন। দেন হাউ মেনি এক্সট্রা ডেজ দেন দ্য শিডিউল টাইম আর রিকোয়ার্ড। আমি এক্সট্রা ডেজ কত? 125 মাইনাস 100, 25 দিন। দিস ইজ দ্য কনসেপ্ট। আমরা কিন্তু সেম ভাই, এখানে আপনার বইয়ের ওই সলিউশন দেখতে যায়েন না। ঠিক আছে? আপনি আমার মতো করে এই সিস্টেমে দেখেন, দিস ইজ ভেরি সিম্পল। ঠিক আছে? বইয়ের ওই সলিউশনটা এখানে দেখতে যায়েন না। ক্লিয়ার? এখানে সেকেন্ড প্রবলেমটা আমরা দেখবো। ওকে ভাইয়া, চলেন আমরা 2 নম্বর অঙ্কটা দেখি এবার। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা দেখি। ভেরি সিম্পল, অ্যাগেইন ভেরি সিম্পল। দেখেন 2 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের এই কনসেপ্টটা তো অলরেডি কাজে লাগবে। টোটাল ওয়ার্ক ভলিউম কত? 750 ইন্টু 5, ওটা তো আমি অলরেডি করে ফেলছি।
এখানে ভাই একটা জিনিস এবার খেয়াল করেন, এই এই পর্যন্ত তো আমাদের হচ্ছে কি, আমার 1 নম্বর অঙ্কটা শেষ, তাই না? এই পর্যন্ত আমার 1 নম্বর অঙ্কটা শেষ। এবার আসুন আমরা 2 নম্বর অঙ্কটা চিন্তা করি। বলছে আমার কত, আমি যদি 100 দিনের মধ্যে কাজটা শেষ করতে চাই, আমার এখন কয়জন মানুষ বাড়াইতে হবে? আমার অলরেডি 25 দিন শেষ, আমার মানুষ বাড়াইলে বাকি যে 75 দিন তার মধ্যে আমি কাজটা তুলতে পারবো। কাজ হয়ে গেছে 750 ম্যান্ডেজ, কাজ বাকি আছে কত, 750 × 4 ম্যান্ডেজ, এই যে 80% আর কি, মানে টোটাল কাজ তো 5, তার মধ্যে এক এক অংশ হয়ে গেছে, 20% কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে 80%, 80% মানে তো এই 4, তাই না? ঠিক আছে, এত অংশ কাজ বাকি আছে। এই বাকি কাজটা আমাকে করতে হবে কত দিনে বলেন? তাহলে বাকি যে 75 দিনে আমি টোটাল কাজ করব কত, বাকি 75 দিনে আমাকে টোটাল এত ম্যান্ডেজের কাজ করতে হবে, বাকি 75 দিনে আমাকে এত ম্যান্ডেজের কাজ করতে হবে। মনে করি সেটা আমার এম সংখ্যক মানুষ করতে পারবে। এম আপনি এক্সও লিখতে পারেন, ইন্টু 75 দিন, মানে দেখেন অলওয়েজ ম্যান ডেজটাই আমার হিসাব, ম্যান এবং এই হচ্ছে ডেজ, 75 দিন। আসলে করতে হবে কতটুকু, করতে হবে 750 × 4 ম্যান ডেজ, রাইট? ঠিক আছে, তাহলে এম ইকুয়ালস টু কত, 750 × 4 ডিভাইডেড বাই এই 75, 40। তাহলে আপনার এই 75 দিনের জন্য আপনার লোক লাগবে 40 জন, লোক আছে কয়জন, 30 জন। তাহলে এই 75 দিনের জন্য বাড়তি লাগাইতে হবে কয়জন, 10 জন লোক এক্সট্রা ডিপ্লয় করতে হবে। ক্লিয়ার? বুঝতেছেন এই মেন ডেজ কনসেপ্ট গুলো? বুঝতেছেন যে টোটাল ওয়ার্ক ভলিউমটাকে আমি যখন এরকম করে কনভার্ট করি, দিস বিকাম সো ইজি, অনেক কথাবার্তা লিখতে হয় না, অনেক কিছু করতে হয় না। ঠিক আছে, দিস ইজ সো ইজি। ওকে, দিস ইজ সো ইজি। বুঝতে পারতেছেন? ঠিক আছে, তো বইয়ে যেভাবেই করুক আপনি এই কনসেপ্টটা বুঝেন, তাহলে আপনার জন্য হবে, মানে এভাবে করে বুঝতে হবে, মেন ডেজ এর কনসেপ্টটা বুঝলেই আপনার হবে। ঠিক আছে, এবার চলেন আমরা পরের অংশটা দেখি। ভাই আপনার এই অঙ্কগুলো আবারও বলতেছি, সব জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক, আর কিচ্ছু না। একটু খেয়াল করেন পরের অঙ্কটা বলি, ইফ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ অলসো ইনক্রিজ বাই 20%, আপনার কাজও 20% বাড়ছে। ভাই কাজ 20% বাড়া মানে কি? এখন পর্যন্ত টোটাল কাজ কত বলেন তো? এখন পর্যন্ত টোটাল কাজ হচ্ছে এই যে 750 × 5, এটা ছিল আমার টোটাল কাজ। আমি বলছি না কাজ 20% বাড়ছে, তো কাজ যদি 20% বাড়ে তাহলে আমার কি করতে হবে বলেন? কাজ 20% বাড়া মানে কি? কাজ 20% বাড়া মানে আমার এখন নতুন টোটাল কাজ কত, আমি এখানে স্ক্রিনে লিখি, নতুন টোটাল কাজ, নতুন টোটাল কাজ, কাজের পরিমাণ বললাম, কাজের পরিমাণ কত? আমার আগে ছিল ভাইয়া 750 × 5, রাইট? বাড়ছে 20% বাড়ছে, তাহলে কত হবে? ইন্টু হবে ভাইয়া কি বলেন? এই তো জানেন 20% বাড়লে কাজের পরিমাণ কত হয়, 120/100। আপনারা এরকম বলতে পারেন, কেউ কেউ 1.2 দিয়ে করতে পারেন, তাই না? 1.2 অনেকে লেখেন। এই তো এটা হচ্ছে আমার নতুন কাজের পরিমাণ, এই হচ্ছে আমার নতুন কাজের পরিমাণ। এই পর্যন্ত বুঝতেছেন? এরপর ভাইয়া তো সহজ জিনিস, যেটা যদি নতুন কাজের পরিমাণ হয়, আমি এগুলো একটু কেটে ফেলি। হ্যাঁ, এগুলো একটু কেটে দিই। আচ্ছা কেটে না দিই, ওকে আমি এটা পাশে পাশে একটু পাশে করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার দেখেন নতুন টোটাল কাজের পরিমাণ। তো এটাকে আমি একটু কাজ করি সহজ করার জন্য, এটার একটু কাটি, এটার কাটাকাটি করলে এটা আসে 6/5। দেখেন এটা আসে 6/5, তখন হয় কি এই 5 আর এই 5ও কাটা চলে যায়, এই 5 আর এই 5ও কাটা চলে যায়। তাহলে আসলে অঙ্কটা সিম্পলিফাই করলে দাঁড়ায় আসলে এরকম, 750 × 6, 750 × 6, তাই না? কোথাও ভুল করতেছি কিনা একটু খেয়াল করেন। আমি এখানে করছি কি দেখেন, এই যে 150, সরি 120 আর এই 100 কে কাটাকাটি করছি, তাহলে অঙ্কটা দাঁড়ায় এই যে 750 × 6। ঠিক আছে, এই নতুন কাজের পরিমাণ এইটা। এখন ভাই তাহলে প্রশ্ন অনুযায়ী খেয়াল করেন, স্ক্রিন বেশি ছোট হয়ে গেছে মনে হয়, দেখি একটু বড় করি। ঠিক আছে, তো নতুন কাজের পরিমাণ কত দেখেন, এই তো। আচ্ছা এটা একটু বড় করে দিই, এই। ঠিক আছে, দেখেন নতুন কাজের পরিমাণ কত। এখন কি বলছে, সি নাম্বার অঙ্কটা খেয়াল করেন, এই যে নতুন কাজের পরিমাণ, হাউ মেনি এক্সট্রা ডেজ রিকোয়ার্ড বাট দ্য নাম্বার অফ মেন রিমেইন কনস্ট্যান্ট। মানুষ আমি আর বাড়াবো না। এখন তাহলে আমাকে একটা জিনিস বলেন, কাজ অলরেডি হয়ে গেছে কতটুকু, ওই মিয়া বলেন? কাজ অলরেডি হয়ে গেছে 750, কাজ অলরেডি হয়ে গেছে 750 ইউনিট কাজ হয়ে গেছে, তাই না? এই ইউনিটে কাজ হয়ে গেছে না, তাহলে কাজ বাকি আছে কতটুকু, কাজ বাকি আছে কতটুকু বলেন? লেখি, বাকি আছে কতটুকু? বাকি আছে আসলে দেখেন সেই 750 × 5 পরিমাণ কাজই আবার বাকি আছে, তাই না? বাকি আছে কতটুকু বলেন? বাকি আছে কতটুকু বলেন? বাকি আছে 750, আচ্ছা আমি সরি ইংলিশে লিখি, 750 × 6 সমান আসলে কত, সমান আসলে 750 × 5। ঠিক আছে, বাকি আছে এইটা। ক্লিয়ার? এই কাজটা আমার বাকি আছে।
বুঝতেছেন? আমি অনেক সময় নিয়ে করাচ্ছি, বাট ইটস সো ইজি ম্যান। এখন তাহলে কি বলছে দেখেন, নাম্বার অফ মেন রিমেইন কনস্ট্যান্ট, এক্সট্রা কয়দিন লাগবে? তাহলে আমার ভাইয়া সহজ জিনিস, আমার আর কাজ করতে হবে কতটুকু? কাজ করতে হবে 750 ইন্টু 5। আপনাদের মানুষ আছে কয়জন? 30 জন। 30, তারা মনে করেন 30 ম্যান, তারা কাজ করতে পারবে মনে করেন 30 ম্যান, তারা মনে করেন কাজ করতে পারবে কয়দিন? মনে করেন ডি ডেজ, তাদের কাজ করতে হবে কত? 750 ইন্টু 5 ম্যান ডেজ, রাইট? বুঝতেছেন? 750 ইন্টু 5। তো ভাই এবার সিম্পলি আপনি খেয়াল করেন, আপনারা বুঝতেছেন ভাই, আমি আসলে অনেক ভেঙে ভেঙে করাচ্ছি, বাট আপনারা যখন করবেন এত ভেঙে, এই অঙ্ক হয় কি জানেন, অঙ্কের ছোট ছোট পার্ট বেশি, অঙ্ক ধাপ বেশি, বাট অঙ্ক সহজ, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগাকাটি কিছু না। এখন তাহলে বলেন তো এই ডি এর ভ্যালু বের করেন ভাই। ডি সমান কত? 750 ইন্টু 5/30। এই অঙ্ক আগে করা আছে এক জায়গায়, কত? 750 ইন্টু 5/30, ডি এর ভ্যালু আসে 125। ঠিক আছে? এখন ভাই এখানে একটা জিনিস একটু বুঝবেন, একটা জিনিস একটু বুঝতে হবে, এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা কি জানেন, এখানে 125 আসছে, তাহলে বাদ দিলেন 100, তাহলে কিন্তু হবে না, রেজাল্ট 25 না কিন্তু ভাইয়া। তাহলে আর কাজ বাড়ায় লাভ হয়েছে কি? কাজ বাড়াইলাম তাও যদি এক্সট্রা 25 দিন, ব্যাপারটা এটা আপনি করতেছেন কিন্তু বাকি থাকা কাজ, বাকি থাকা কাজ, বাকি থাকা কাজ করার জন্য অলরেডি তো আপনার হাতে বাকি সময় আছে কয়দিন? সময় আছে 75 দিন। তাহলে আপনার বাড়তি সময় লাগবে কয়দিন? 125 মাইনাস 75 ভাইয়া, মাইনাস 75 সমান হচ্ছে 50 দিন। ক্লিয়ার? এটা কিন্তু বলতে আমরা বাকি থাকা কাজ নিয়ে চিন্তা করতেছি, বাকি থাকা কাজ নিয়ে চিন্তা করতেছি। আপনি ভাই এই অঙ্কটা বাকি থাকা কাজ দিয়ে না করে টোটাল কাজ দিয়েও করতে পারতেন। কেমনে? টোটাল কাজ দিয়েও করতে পারতেন। যেটা কেমনে? বাকি থাকা কাজ দিয়ে করলেন না, টোটাল কাজ দিয়েও করতে পারতেন। কেমনে? আপনি যদি এটা বাকি থাকা কাজ দিয়ে না করে টোটাল কাজ দিয়ে করেন তাও সম্ভব। টোটাল কাজ দিয়ে করলে আমি আপনাদের বলি, মনে করেন টোটাল কাজ সমান কত? টোটাল কাজ আমরা যদি টোটাল কাজ দিয়ে করতাম, টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে ভাইয়া কত বলেন? 750 ইন্টু 6, রাইট? ক্লিয়ার? 750 ইন্টু 6 সহজ জিনিস ভাইয়া, এই যে 750 ইন্টু 6, এইটা হচ্ছে বেসিক্যালি আমার হাতে টোটাল মানুষ আছে কয়জন? টোটাল মানুষ কাজ করতেছে 30 জন, ইকুয়ালস টু হচ্ছে টোটাল কাজ 750 ইন্টু 6, কাটাকাটি করে দেখেন এটা আসবে, ডি ইকুয়ালস টু আসবে 150 এইখানে। তখন আপনি 100 বিয়োগ 150 মাইনাস 100 সমান হচ্ছে 50 দিন, এক্সট্রা 50 দিন লাগবে। আপনি যেইভাবে করেন, আমি কি ভাই বুঝতে পারছি? যেইভাবে করেন, এখানে আমি আবারও বলি, অঙ্ক কোনো কাবজাব কিছু না, কাজ হচ্ছে প্রশ্ন বোঝা। প্রশ্ন বুঝলে সিম্পলি যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক। প্রশ্ন বুঝলে টোটাল অঙ্কটা অনলি এই জায়গাতে, যে ম্যান ইন্টু ডে ইকুয়াল টু এই পাশেও ম্যান ইন্টু ডে, এই, আর কিন্তু কিছু না। ক্লিয়ার? আমি কিভাবে বুঝতে পারছি? সেম দেন ডি নাম্বার অঙ্কটা চিন্তা করেন, হাউ মেনি মেন শুড বি ইনক্রিজড সো দ্যাট দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন 25 লেস দ্যান দ্য শিডিউল টাইম। 25 লেস দ্যান দ্য শিডিউল টাইম, মানে সহজ জিনিস। আমার হাতে, আমি একটু কেটে দিই, আপনারা প্রয়োজন এখানে পজ করে আবার দেখেন। এবার আর এই তো কাজের পরিমাণ বাড়াই নেই, এবার তো নর্মাল, আবার নর্মাল কেস। আমার কাজ কত? টোটাল কাজ কত বলেন? টোটাল কাজ হচ্ছে 750 ইন্টু কত? 5, 750 ইন্টু 5, এটা আমার টোটাল কাজ, তাই না? বুঝেন? অলরেডি হয়ে গেছে কত? হাউ মেনি মেন শুড বি ইনক্রিজ, 25 দিন কিন্তু আমার অলরেডি কাজ হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে 750, 750 অলরেডি আমার কাজ হয়ে গেছে, 750 অলরেডি আমার কাজ হয়ে গেছে। এত ম্যান্ডেজ এর কাজ হয়ে গেছে, ম্যান্ডেজ। আর ডে চলে গেছে আসলে কত? ডে চলে গেছে 25, তাই না? ঠিক আছে, আমার কাজ বাকি আছে কত তাহলে বলেন? বাকি আছে তো অলরেডি আমি জানি, এগুলো আমরা আগে বের করে রাখছি, 750 ইন্টু 4, এটা আমার বাকি আছে, তাই না? 750 ইন্টু 4 আমার বাকি আছে। এখন আমি বলতেছি টোটাল কাজ ধরছিলাম 100 দিন, তার চেয়েও 25 দিন কমে করতে চাই। এখন আমার হাতে দিন বাকি আছে কত? দিন বাকি আছে, আমি বলি একদম নর্মাল অঙ্ক, পড়ে পড়ে করা অঙ্ক পড় না, আমি বলে দিচ্ছি এতে হবে না। দিন বাকি আছে 75, দিন বাকি আছে 75, কিন্তু আমি চাইতেছি এর চেয়েও আমি আরো 25 দিন কম সময়, কিন্তু আমি আরো 25 দিন কম সময়ে কাজটা করতে চাই, কম সময়ে কাজটা শেষ করতে চাই, শেষ করতে চাই। তাহলে কাজটা করতে চাই আসলে কত দিনে? তার মানে আমি কাজটা 50 দিনে করে ফেলতে চাই, নেক্সট 50 দিনে, আগামী 50 দিনে করে ফেলতে চাই, আগামী 50 দিনে করে ফেলতে চাই, নট টোটাল 50 দিন, আগামী 50 দিনে করে ফেলতে চাই, আগামী 50 দিনে শেষ করতে চাই, তাই না? শেষ করতে চাই। এখন আসেন, আগামী 50 দিনে কাজ করতে হবে কত?
আগামী 50 দিনে আমার মানুষ বলছে কয়জন বাড়াইতে হবে, মনে করি আমার এম সংখ্যক ম্যান লাগবে, এম সংখ্যক ম্যান লাগবে, করবে কয়দিন? 50 দিন, 50 ডেজ, 50 ডেজ, বাট এই সময়ের মধ্যে কাজ করতে হবে কত? কাজ করতে হবে 750 × 4। ক্লিয়ার? এখন তাহলে এম এর ভ্যালু বের করেন, এখন তাহলে এম সমান বের করেন, কি হবে বলেন? এম সমান হবে মানে 60। দেখেন এই 50 আর 75-এর এই পরের শূন্য দুইটা কাটা দেন, 75, 5 15 75, 15 × 4 60। আপনার লোক আছে কয়জন? 30 জন। তাইলে আগামী 50 দিনের জন্য আরো নতুন করে দিতে হবে কয়জন? আরো 30 জন। তো দ্য অ্যান্সার ইজ 30। ক্লিয়ার? সো দেখেন দ্য অ্যান্সার ইজ 30 মোর ম্যান। হ্যাঁ, সো ভাই আমি অঙ্ক, ভাই 3000 আমি কেন গুণ করবো? আমি গুণ করে কেন 3000-এর কাজ করতে যাবো? আমি তো 3000 গুণ করিনি, আমি 750 × 4 রেখে দিছি, তাই না? তো এইভাবে আপনি টোটালি 3 নম্বর অঙ্কটা যারা বুঝতে পারবেন এ টু জেড ভেঙে ভেঙে, এটা কিন্তু ভাই জাস্ট যোগ বিয়োগ গুণ ভাঙের অঙ্ক, আর কিচ্ছু না। আপনারা এই জায়গাটাতে নিজের মতো করে করবেন। নিজে এই অঙ্ক ভাইয়া পারবেন না আমার ক্লাসে এমন একজনও নাই, এই অঙ্ক পারবেন না আমার ক্লাসে এমন একজনও নাই। এই 3 নম্বর অঙ্কটা এতদিন আপনারা হয়তো ঐকিক করতে গিয়ে অঙ্ক অনেক বড় ছিল, বাট এখন অঙ্ক বড় হবে না, কিন্তু এই 3 নম্বর অঙ্কটা পারবেন না আমার ক্লাসে এমন একজনও নাই। ঠিক আছে? সুতরাং ভাই এটা মাথায় রেখে অঙ্কটা আবার ঠান্ডা মাথায় করেন। কনসেপ্টটা হচ্ছে অনলি বাম পাশেও ম্যান ইনটু ডেজ, ডান পাশেও ম্যান ইনটু ডেজ। হ্যাঁ, এই ডান পাশে আমরা সবসময় রাখি যে আমার কয়জন কি করতে হবে, আর বাম পাশে হচ্ছে রিকোয়ার্ড যেটা বের করতেছে সেটাকে আননোন ধরি। এই তো কনসেপ্ট, দিস এ ভেরি সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, ক্লিয়ার? ভেরি সিম্পল কনসেপ্ট। ওকে, চলেন আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। ভাই 4 নম্বর অঙ্কটা আপনারা যদি এতক্ষণে ওয়ার্ক ভলিউম কনসেপ্টটা বুঝে থাকেন, যে আমাদের কাজ হচ্ছে যে ওয়ার্ক ভলিউমটাকে বের করা, যে টোটাল কাজের পরিমাণটা কত, তাহলে ভাইয়া ইটস ভেরি ভেরি ইজি। ক্লিয়ার? ভেরি ভেরি ইজি। আপনি যদি এটা এতদিনে বুঝে গিয়ে থাকেন, ঠিক আছে, এতদিনে যদি এটা বুঝে গিয়ে থাকেন, 4 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইজি। খেয়াল করেন, 16 workers working 6 hours a day can build a wall length of 150 মিটার, 20 মিটার আর 12 মিটার in 25 days। তাহলে 16 জন ওয়ার্কার 6 ঘন্টা করে কাজ করে এত করতে পারে। ইন হাউ মেনি ডেজ 12 ওয়ার্কার্স, হাউ মেনি মানে আপনার আননোনটা কি? ডে। আননোনটা কি বলেন? ডে। ডেটা হচ্ছে আননোন। 12 ওয়ার্কার্স ওয়ার্কিং 8 hours a day can build a wall length of এত। কিন্তু ওয়ালের লেন্থটা একটু চেঞ্জ হয়েছে, ওয়ালের লেন্থটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাই না? বুঝছেন? ওয়ালের লেন্থটা চেঞ্জ হয়েছে। ভাইয়া একদম সহজ কনসেপ্ট, বুঝেন। আগের অঙ্কগুলো আমাদের যেটা হইতো, এই যে এই ওয়ার্ক ভলিউমটা কনস্ট্যান্ট থাকতো, তাই না? যে দুই জায়গায় একই রকম ওয়ার্ক ছিল, ঠিক আছে। আমার ভাই এখানে ওয়ার্ক এর পরিমাণটা একটু চেঞ্জ হয়েছে, কারণ ওয়ালটাই চেঞ্জ হয়ে গেছে। ওই 4 নম্বরে যে ওয়ালটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করেন ভাইয়া, আগেকার দিনের মানুষ, আগেকার দিনে মানে এই অঙ্কে প্রথম লেভেলের মানুষ ওয়ালটা বিল্ড করছে কতটুকু? 150 মিটার, এই জিনিস, তাই না? আর এখন সে বিল্ড করবে এই জিনিস। ক্লিয়ার? তাহলে একটা জিনিস বুঝেন ভাইয়া, সহজ একটা জিনিস বুঝেন, কাজের পরিমাণ বাই কাজের পরিমাণ। বুঝতেছেন? কাজের পরিমাণ বাই কাজের পরিমাণ। আমি আপনাদেরকে সহজ দুইটা জিনিস বুঝাই দিব, আর কিচ্ছু না। কাজের পরিমাণ বাই দুইটা, এখানে দুইটা আলাদা অঙ্ক দিচ্ছে ভাইয়া, দুইটা আলাদা অঙ্ক দিচ্ছে, দুইটা আলাদা অঙ্ক দিচ্ছে। হ্যাঁ, জাস্ট আমরা অঙ্ক দুইটাকে চলেন কাজের পরিমাণে কনভার্ট করি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, করে দেখাচ্ছি, চলেন। হ্যাঁ, একটা জিনিস কি, আগের এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সেখানে ছিল কাজের পরিমাণটা কনস্ট্যান্ট, এখানে কাজের পরিমাণটা কনস্ট্যান্ট, কিন্তু একটা জিনিস বুঝেন, মানুষের ক্ষমতা তো কনস্ট্যান্ট এখানে। হ্যাঁ, ওই একই এখানে ধরে নিছে কি দুইটা অঙ্কের মধ্যে একটা মিল কি বলেন তো? 16 ওয়ার্কার্স, ওয়ার্কারদের শক্তি সেম, এটাই ধরে নিছে, ওয়ার্কারদের শক্তি সেম। তাহলে ওয়ার্কারদের শক্তিটা কত বলেন তো? ওয়ার্কারদের শক্তিটা কত? কমনলি চিন্তা করেন, সে যে কাজ করতে পারে বাই তাদের যে ওয়ার্ক ফোর্স, তাই না? তো সেটাই আপনাদেরকে আমি এখানে করে দেখাচ্ছি। ভাই আপনারা সিম্পলি প্রথম লাইনটার ক্ষেত্রে খেয়াল করেন, আমার কয়জন ওয়ার্কার কাজ করে? 16 জন ওয়ার্কার, 16 মেন লিখলাম। হ্যাঁ, কয় ঘন্টা করে কাজ করে বলেন? 6 আওয়ার্স করে কাজ করে, রাইট? 6 আওয়ার্স করে কাজ করে, ক্যান বিল্ড 6 আওয়ার্স এ ডে।
ঠিক আছে, কতদিন কাজ করে? 25 দিন কাজ করে, 25 ডেজ কাজ করে। তাহলে তারা যে কাজটা করে, তারা কি কাজ করে? একটা ওয়াল গাঁথে, তাই না? একটা ওয়াল গাঁথে। সে ওয়ালটার পরিমাণ কত? ওয়ালটার পরিমাণ কত বলেন? ওয়ালটার পরিমাণ কত? ওয়ালটার পরিমাণ হচ্ছে 150 গুণ 20 গুণ হচ্ছে ওয়ালটার ভলিউম কত? 12। দিস ইজ দ্য মিটার কিউব বলতে পারে না, কিউবিক মিটার। কিউবিক মিটার আমরা বলতে পারি, কিউবিক মিটার, হ্যাঁ, কিউবিক এম, বা কোনো কোনো জায়গায় এম কিউব বলে, হ্যাঁ। দিস ইজ দ্য ফার্স্ট কেস, রাইট? আমরা এটাকে লিখতে পারি, দিস ইজ দ্য ফার্স্ট কেস। ওকে, আমরা কোলন দিয়ে লিখলাম, দিস ইজ দ্য ফার্স্ট কেস। ওকে, কেস ওয়ান মনে করেন, হ্যাঁ, এটা মনে করেন কেস ওয়ান। এখন আসেন সেকেন্ড কেস, কেস টু। কেস টু, কেস টু তে কি হচ্ছে ভাই দেখেন তো? কেস টু তে কি হচ্ছে? কেস টু তে আমরা জানতেই চাচ্ছি যে 12 জন ওয়ার্কার কাজ করবে, 12 ম্যান কাজ করবে, কতক্ষণ? 8 ঘন্টা কাজ করবে, 8 আওয়ার, সরি, 8 আওয়ার্স কাজ করবে। কিন্তু আমি কতদিন কাজ করবে এটা জানা নেই, তো আমরা ধরে নিলাম ডি ডেজ কাজ করবে। ভাইয়া তারা যে ওয়ালটা করবে সেটা কত? সেটা হচ্ছে ভাইয়া দেখেন, 800 গুণ কত? 15 গুণ কত? 6। ক্লিয়ার? আমি এই সহজ রাখার জন্য এই কিউবিক মিটার কাইটা দিলাম, এটা আপনারা ইউনিট বুঝে নিন। এখন ভাইয়া দেখেন তো কেমনে বের করবেন? কিভাবে বের করবেন? ডি ডেজটা যে আমরা বের করতে চাই, হ্যাঁ, ডি ডেজ, এখান থেকে খালি এটা দিয়ে এটা ভাগ করে দিলে কি হয়ে যাবে? 12 জন মানুষ, হ্যাঁ। আসলে মানে এই ইকুয়েশনটা দেখে এরকম মনে হতে পারে যে ভাগ করে দিলে হয়, ব্যাপারটা আসলে সেরকম না। আমরা তো একটা জিনিস জানি না যে প্রত্যেকটা মানুষের কর্মক্ষমতা কত। এই দুটো যদি সমান হইতো, এই দুটা সমান হইলে ইজিলি হয়ে যেত। দেখেন তো কাজের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে, কাজের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে না? এই জায়গাটা কিন্তু ভাই বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু একটু বোঝার জিনিস। ঠিক আছে, কাজের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে। তো এই দুইটা কেসের মধ্যে রিলেশনটা কি? দুইটা কেসের মধ্যে রিলেশন হচ্ছে যে কাজের পরিমাণ যখন চেঞ্জ হয়, তাই না, তখন মানুষের ক্ষমতা তো সেম রয়ে গেছে। তো আমাদের কাজ হচ্ছে ভাইয়া, আমরা যদি দুইটা ইকুয়েশনকে ভাগ করে দিই, দুইটা ইকুয়েশনকে ভাগ মানে অনুপাত, যে ব্যাপারটা আমাদের কনসেপ্ট, দেখেন কাজের অনুপাত। প্রত্যেকটা মানুষ তো প্রতিদিন একটা সমান পরিমাণ শক্তি দিয়ে কাজ করতেছে, তাই না? তো আমরা যেটা করবো, কেস ওয়ান কে কেস টু দিয়ে ভাগ করে দিব, অথবা যদি তোমার ডি বের করতে হবে, আমরা ডিটাকে হয়তো উপরে রেখে ভাগ করে দিব। ডিটাকে হয়তো আমরা উপরে রেখে, মানে কেস টুটাকে উপরে রেখে আমরা ভাগ করে দিব, তাহলে ইজিলি বের হয়ে যাবে। সরি, আপনারা আমার স্ক্রিনটা বোধহয় এতক্ষণ নিজেকে দেখতে পান নাই, আমি একটু দেখাই। সরি সরি, এটা ইট ওয়াজ মাই মিস্টেক। আমি এতক্ষণ যা বলছি আপনারা দেখতে পারেন, আমি আবার বলতেছি, খেয়াল করেন। এই যে, সরি সরি, আমি এখানে স্ক্রিনটা আপনারা দেখতে পান নাই, রাইট নাও আবার একটু দেখেন। ঠিক আছে, রাইট নাও আবার একটু দেখেন। দেখেন, কেস ওয়ান, সরি, এক্সট্রিমলি সরি, এখানে ইট ওয়াজ এ টেকনিক্যাল প্রবলেম, আমার স্ক্রিনটা শেয়ার হয়নি। সো দেখেন, প্রথম কেসে 16 জন মানুষ 6 ঘন্টা করে কাজ করছে 25 দিন। তার কাজের পরিমাণ কত? 150 ইন্টু 20 ইন্টু 12, রাইট? কাজের পরিমাণ সে যে ওয়ালটা করছে। আচ্ছা, সেকেন্ড কেসে তারা 12 জন মানুষ 8 ঘন্টা করে কাজ করছে, মনে করেন ডি ডেজ, যেহেতু আমরা জানতে চাইছি কয় দিন লাগবে, হ্যাঁ, কয় দিন কাজ করতে হবে, হাউ মেনি ডেজ। তার কাজের পরিমাণটা কত? 800 ইন্টু 15 ইন্টু 6। আপনার যদি এরকমটা ভুল করে ফেলা যাবে না কিন্তু, যে এখন এখান থেকে ডি বের করার জন্য 800 ইন্টু 15 ইন্টু 6 এর নিচে 12 ইন্টু 8 কে ভাগ দিয়ে দিলাম না, তাহলে কিন্তু হবে না। এখানে দুইটা অঙ্কের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে মানুষদের শক্তি। প্রত্যেকটা মানুষের শক্তি সমান ধরে নিয়ে এই অঙ্কটা দেওয়া হয়েছে, তাই না? অ্যাজিউম করে নেওয়া যায় প্রত্যেকটা লেবারের শক্তি সমান। এখন এখান থেকে যদি ডি বের করতে হয়, ডি বের করতে হয়, এখানে একটা ভেরিয়েবল আননোন, একটা ভেরিয়েবল আননোন, সেই জিনিসটাই আমি এখন লিখবো। যেই জিনিসটা এখানে আমরা এই জন্য হচ্ছে প্রশ্ন বোঝা, এই জন্যই হচ্ছে প্রশ্ন বোঝা। এই যে কাজটা করছি, ইনটু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি? শক্তি। মনে করেন আমি শক্তিটাকে এরকম লিখতেছি যে এনার্জি, এনার্জি অফ এ ম্যান, এনার্জি অফ এ ওয়ার্কার, এটা মনে করেন আমি এখানে লিখলাম। এনার্জি অফ এ ওয়ার্কার, এটা মনে করেন আমি এখানে লিখলাম, দেখতে পাচ্ছেন? তো ভাইয়া সেম জিনিস, এটা বুঝতে পারতেছেন? এই জিনিসটা কিন্তু এখানে মিসিং। আমরা এটা কিন্তু এখানে লাগবে, এটা প্রশ্নে বলে নাই,
না, আমরা ধরতে হবে অঙ্ক বোঝার জন্য। এখন দেখেন, তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা কি সমান বের করতে পারি? কেস 1 থেকে এনার্জি অফ এ ওয়ার্কার, আর কেস 2 থেকে এনার্জি অফ এ ওয়ার্কার, রাইট? তাহলে কেস 1 থেকে আমরা এনার্জি অফ এ ওয়ার্কার কত পাই? 150 ইন্টু 20 ইন্টু 12 ডিভাইডেড বাই 16 ইন্টু 6 ইন্টু 25। আর কেস 2 থেকে এনার্জি অফ দ্য ওয়ার্কার কত পাবো? 800 ইন্টু 15 ইন্টু 6 ডিভাইডেড বাই 12 ইন্টু 8 ইন্টু ডি। এইটা দুইটা জিনিস যদি আমরা সমান করে লিখি, দুইটা জিনিসকে যদি আমরা সমান করে লিখি, তাহলেই বের হয়ে যাবে, ডি এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না? বুঝতেছেন? চলেন এটাই আপনাদেরকে একটু দেখাই। জাস্ট আমি আপনাদেরকে একটা করে দেখাবো, একটা করে দেখাবো, বাকিটা আচ্ছা দুইটাই করে দেখাই। চলুন দুইটাই করে দেখাই। আসেন আমরা এই দুই কেস 1 আর কেস 2 থেকে আমরা এটাকে, আমি এনার্জিটাকে মনে করেন ইয়া হিসেবে লিখলাম, ই হিসেবে লিখলাম, ঠিক আছে? মনে করেন ই হিসেবে লিখলাম, ওকে? আচ্ছা, ই হিসেবে যদি লিখি, প্রথমটা থেকে কি পাবো? 150 ইন্টু 20 ইন্টু কত 12 ডিভাইডেড বাই, কত হবে বলেন? ডিভাইড বাই 16 গুণ 6 গুণ 25। কিন্তু খুব ব্যাপার, কিন্তু এই হিসাবটা করেন খুব স্লো আগাচ্ছে। একই রকম ভাই পরেরটার থেকে যদি লিখি, পরেরটা থেকে লিখলে কি আসে বলেন? পরেরটা থেকে লিখলে আসে কত বলেন? 800, আমি বাবা লিখতেছি আর কি, টোটালি গুণ 6 ডিভাইডেড বাই কত আসবে বলেন? ডিভাইড বাই আসবে ভাইয়া 12 গুণ 8 গুণ হচ্ছে ডি। এখন আপনাদের ভাইয়া কাজ আমি আর করে দিব না, এই দুইটা, এই যে ই এবার বাদ দেন, এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে এই এই যে এখন যে স্ক্রিনে যে ইকুয়েশনটুকু দেখা যাচ্ছে, এই এতটুকু থেকে ডি এর ভ্যালু বের করা সম্ভব না? কি হবে? এই নর্মাল ডি এর ভ্যালু ইজিলি বের হয়ে যাবে। কেমনে? এটা নর্মাল সলভ করেন, ঠিক আছে? কিছুই নাই, সাইড চেঞ্জ করেন, সাইড চেঞ্জ করে, সাইড চেঞ্জ মানে কি, মানে যেমনি করেন ডি রেখে বাকি সব একদিকে নিয়ে যান, ডিটাকে একদিকে রাখবেন, বাকি সব একদিকে নিয়ে যাবেন, এখান থেকে সলিউশন করলে ডি এর ভ্যালু বের হয়ে যাবে। এই অঙ্কে একটা মাত্র অ্যাজাম্পশন ছিল যে প্রত্যেকটা ওয়ার্কারের এনার্জি সমান, সেই জিনিসটা আসলে এখানে লেখা হয়নি, ঠিক আছে? এই যে অনুপাতের যে এখন আপনাদের যে জিনিসটা আমি দেখাবো, এইটাই হচ্ছে বইয়ে করে দিছে, দেখেন এটাই হচ্ছে বইয়ে করছে। চলুন এবার তাহলে একটু আমরা বইয়ে ব্যাক করি, হ্যাঁ বইয়ে দেখলে এবার বুঝতে পারবেন। দেখেন এই যে, হুম, এই জিনিসটাই বইয়ে করছে, দেখেন বইয়ে কি করছে, এ লেন্থ, তারপরে হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর কি, লেন্থ ব্রেথ হাইট দুইটা ধরছে, তিনটা ধরছে, ডিভাইড বাই ওইটা, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে ম্যান ডে টাইম, ম্যান ডে টাইম অনুপাত। এই জিনিসটাই কিন্তু আমরা ওইখানে লিখছি এনার্জি আকারে, এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখছি যে এনার্জি আকারে, বুঝতে পারছেন? তাই না? এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখছি এনার্জি আকারে। তো ওরা মনে হয় একটু উল্টা আকারে লিখছে, ওরা বইয়ে হয়তো একটু, দেখি কিভাবে লিখলো বইয়ে, মেনডেকে নিচে লিখছে, হয়তো ওরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখছে, আর কিছুই না। বেসিক্যালি এই যে দেখেন, ওরা যখন ইকুয়েশন ফরম্যাটে সাজিয়েছে, তখন দেখেন একদম আমার ফরম্যাটেই চলে আসছে, খেয়াল করছেন? ওরা যখন ইকুয়েশন ফরম্যাটে নিচে লিখছে, এই যে নিচে যখন লিখছে, তখন কিন্তু আমার ফরম্যাটই চলে আসছে, খেয়াল করছেন? আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি, তাই না? তো এখান থেকে ডি, ডি টু মানে ডি আপনারা যে যা বের করেন, তাই না? খেয়াল করছেন? তো ভাই এই যে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিস একদম ডিটেলস এক্সপ্লেইন করে বুঝাই দিলাম, এই জায়গাগুলো ভাই আপনাদের এখানে, এই যেগুলো ভাই আমি বলি, এগুলো কোনো ম্যাথমেটিক্স এর জন্য কোনো টাফ জিনিস না, এগুলো প্রশ্ন বোঝার খেলা, এগুলা ম্যাথমেটিক্স হিসেবে কোনো টাফ জিনিস না, এগুলো প্রশ্ন বোঝার খেলা। আমি কিভাবে আপনাদেরকে বুঝাতে পারছি, এগুলো প্রশ্ন বোঝার খেলা। ম্যাথমেটিক্স হিসেবে ইটস নট টাফ এট অল, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো প্রশ্ন বোঝার খেলা, ঠিক আছে? এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, প্রশ্ন হিডেন জিনিসটা, যে প্রশ্নের মধ্যে কি বলা নাই, this is why I call it common sense. You need to develop your basic sense. It's not about merit, মেধার কিছু নাই এখানে, খুব সামান্য ব্যাপার আছে এখানে মেধা, ঠিক আছে? সো আই গেস জিনিসগুলো আপনাদেরকে বুঝাতে পারছি। এবার আমরা পরের টপিকে যাব, তারপর আবারও বলি, এই যে 8.4 এটা করার জন্য, এই অংশটুকু শোনার জন্য অনেক সময় দিবেন। এখানে প্রত্যেকটা লেকচারে প্রত্যেকটা পার্ট আপনারা দেখবেন সেগমেন্ট হিসেবে, সেগমেন্ট সেগমেন্ট করে চিন্তা করে দেখবেন, ক্লিয়ার? আপনি যদি পুরো লেকচারটা 2-2.5 ঘন্টা লেকচার একটানা দেখতে চান, পারবেন না, সেগমেন্ট সেগমেন্ট করে যাবেন, এই পর্যন্ত করে এই লেকচারটা আবার পজ দেন, কি 8.4টাই পুরোটা আবার বারবার টেনে 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 এই জায়গাটুকু বারবার দেখেন, তারপরে আপনি 8.5 আবার যাবেন, হ্যাঁ ঠিক আছে? সো 8.5 এই পার্টটা আমরা পরের দিনে ক্লাসে করব। কেন পরের দিনে ক্লাসে করব? কারণ লেকচারটা বেশি বড় হয়ে যাবে, হ্যাঁ, তো আপনারা এতখানি প্রেশার হয়তো নিতে পারবেন না। তো এই জন্য আমি 8.5টা একটু বড় হবে, তো 8.5টা যেহেতু একটু বড় হবে, রিলেশন বিটুইন এফিসিয়েন্সিস,
এটা অলরেডি আমরা 8.4 এ করে ফেলছি। রিলেশন বিটুইন দি ইফিসিয়েন্সি এটা আমরা 8.4 এ করে ফেলছি, বলতে 8.4 এ যে লাস্ট অঙ্কটা ছিল না, এটাই আসলে আমাদের এটা ছিল। এখানে আসলে ইফিসিয়েন্সি, ওয়ার্কারদের ইফিসিয়েন্সি সেম ছিল। এখানে আমরা ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা ওয়ার্কারের কর্মক্ষমতা, এটাই ইফিসিয়েন্সি। 4 নম্বর অঙ্কটা আমরা ধরে নিয়েছিলাম প্রত্যেকটা ওয়ার্কারের ইফিসিয়েন্সি, ধরে আমরা না, মানে প্রশ্ন যেহেতু বলে নাই, এটাই ছিল প্রশ্নের ট্রিক্স। 4 নম্বর অঙ্কটা আমরা ধরে নিয়েছিলাম প্রত্যেক ওয়ার্কারের ইফিসিয়েন্সি সমান। তো 8.5 এ গিয়ে আসলে বলে দিবে যে ইফিসিয়েন্সি সমান না, এক একজনের ইফিসিয়েন্সি এক এক রকম। সেটা কিভাবে বলবে? ওই যে বলবে একটা পাইপ ফিল আপ করে 20 মিনিটে, আর একটা পাইপ ফিল আপ করে অন্য সময়ে, এটা। সো 8.5টা আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে গিয়ে দেখবো। আপনাদের এখন কাজ কি ভাইয়া? 8.4 পর্যন্ত পুরো বস হয়ে যাওয়া, যে অঙ্কগুলো করা আছে, যেভাবে করা আছে, নিজে বুঝে বুঝে করা, আমার সলিউশন দেখা না, ঠিক আছে? আমার লেকচার শোনার পরে নিজে ব্যাপারগুলো বোঝা, নিজে বুঝে বুঝে করা। আপনি যদি আমার সলিউশন বুঝে বুঝে করেন, তাহলে কিন্তু সেই টিপিক্যাল কোচিং সেন্টারের মতো হয়ে গেল যে অঙ্ক ধরে ধরে আমি প্রশ্ন বুঝাই দিচ্ছি। না ভাইয়া, আমি সেটা করি নাই। আবারও বলতেছি, এখানে কিছু কিছু জায়গায় আমি কিন্তু, দেখেন, আমি কিন্তু এই যে পরের অঙ্কগুলো করানোর সময় আপনাকে সলিউশন ধরে করাইনি। আমি কিন্তু আপনাকে সলিউশন ধরে করাই না, কারণ সলিউশন এগুলো অনেক একটু পেঁচানো আছে, ওরা বুঝাইতে গিয়ে অনেক কিছু বেশি লিখে ফেলছে, ওগুলোতে আমরা যাবো না। তো আজকের লেকচারটা এখানেই শেষ। 8.5 আমরা নেক্সট দিন দেখবো। তার আগে আপনার কোনো কাজ নাই, শুধু উদাহরণ অঙ্কগুলো দেখা, থিওরিগুলো দেখা। আমি অনেক সময় দিচ্ছি এই চ্যাপ্টারটাতে, মানে এতটুকুতে। নেক্সট দিন আমরা 8.5 একটু বড় হবে তো 8.5টা, কারণ 8.5 থেকে একটা অঙ্ক পরীক্ষায় কনফার্ম কমন পাবেন। দ্যাটস 8.5টা আমি আলাদা করে দেখাবো, এবং তখন ওই এই চ্যাপ্টারে যেসব একটু ক্যাট টেস্ট বা এক্সারসাইজ যা দেখবো সেগুলোও দেখবো। ওকে, ছোট হবে, নেক্সট দিনের লেকচারটা বেশি ছোট হবে। সো আপাতত এতটুকু দিচ্ছি। এই কাজটুকু করার জন্য আপনাদের সময় হচ্ছে 4 দিন। 4 দিনে কয়বার করতে হবে? 2বার। 4 দিনে 2বার। প্রথমবার 3 দিন বসে করবেন, পরে একদিনে টোটালটা একবার নিজে অঙ্কগুলা করবেন। অঙ্কগুলা জাস্ট উদাহরণ অঙ্কগুলো আপনারা একটা কাজ করবেন, এই যে বইটা যখন করবেন, অঙ্কগুলা খাতায় একটা কাগজে আলাদা করে লিখে ফেলবেন, আপনার একটা কোশ্চেন ব্যাংক হয়ে যাবে। দেন আপনি প্র্যাকটিস করার সময় নিজেই করতে পারবেন, প্র্যাকটিস করার সময় নিজেই করতে পারবেন। ক্লিয়ার? সো ভাইয়া, আজকে দিনের মতো আল্লাহ হাফেজ। আমি অনেক ইফোর্ট দিয়ে ট্রাই করছি এই চ্যাপ্টারটাতে। আই গেস আপনারা সেই ইফোর্টটা দিবেন, ঠিক আছে? বেস্ট অফ লাক, হ্যাঁ।